স্লিপিং ব্যাগে দিয়ে ঘুমোতে যাবে তখনই সে শুনতে পায় একটা শব্দটি অনেক দূরে কোনো একটা দুর্মুষ পেটানোর মতো, কিন্তু ঠিক কি দুর্মুষ তাহলে সেটা তার জানা নেই। দুর্মুষটার কোনো তাল নেই, কেমন যেন মনে হচ্ছে বিরাট বিরাট দামামার মতো কেউ একটা হাত দিয়ে বাড়ি মারছে, কিন্তু অনন্তের যেন মনে হচ্ছে এক হাত দিয়ে এক নাগারে বাজাচ্ছে না, দুটি বাড়ির মাঝখানে 2 সেকেন্ড মতো সময়ের ব্যবধান রয়েছে। পর মুহূর্তে সে দেখতে পায় সেই জলের গ্লাসটির ওপরেও জলের স্তর কেমন যেন কাঁপছে সেই শব্দের তালে তালে, ঠিক যেমনটা ওই পুকুরের ঢির ছুললে মৃদুমন্দ ঢেউয়ের সৃষ্টি হয়, তেমনভাবে সেই শব্দের সাথে সাথে গ্লাসের জলের ওপরের স্তরও ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। অনন্ত অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে এখনো বুঝতে পারছে না তাদের অভিযানের দলের উপরে কত বড় বিপদ আসছে। ক্রিস্টনের ঘুমটা আচমকাই ভেঙে যায়। সে অনুভব করে তার চারপাশে ভূপৃষ্ঠ ক্ষণে ক্ষণে কাঁপছে। প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প, কিন্তু সেরকম হলে এক নাগারে কম্পন চলতো না। মাটি কম্পনের সাথে সাথে একটা চাপা দুর্মুষ পেটার শব্দও পাওয়া যাচ্ছে। আরেকটি জিনিস খ্রিস্টন লক্ষ্য করলো যে এই দুর্মুষ পেটার শব্দের তালে তালে ভূপৃষ্ঠ কম্পন অনুভবিত হচ্ছে। তাঁবুর বাইরের পর্দার দিকে সে তাকালো। বাইরে আগুনের কুণ্ডের আগুন প্রায় নিভু নিভু। কুলি এবং গাইড নির্ঘাত মরার মতো ঘুমোচ্ছে তারা। তা না হলে এই মৃদু কম্পনে তাদের জেগে যাওয়ার কথা ছিল। খ্রিস্টন দুর্মুষ পেটার শব্দটার সাথে সাথে অন্য আরেকটি মৃদু গর্জনের ঘরঘরানি শুনতে পেল। এই দ্বিতীয় শব্দটি ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। শব্দটি অনেকটা বদ্ধ ঘরে সারি সারি ইস্পাতের দ্রব্যের ওপর দিয়ে লম্বা শিকল টেনে নিয়ে গেলে যেমনটা হয় তেমনি। এইবার সে তাঁবুর পর্দার আড়ালে একটা অদ্ভুত অবয়ব দেখতে পায়, একটা জানোয়ারের মাথা। এবার সেই প্রাণীতে যার মুখ খুলল। বিশাল দুটি চোয়াল ফাঁক হয়ে জানোয়ারটি তাঁবুর উপরে নিঃশ্বাস ত্যাগ করল। সেই নিঃশ্বাসের জোরে তাঁবুর পর্দাটি এক মুহূর্তের জন্য থরথর করে কেঁপে উঠল। খ্রিস্টন তাঁবুর পর্দায় সেই ছায়া প্রাণীটির হাঁ করা মুখের ভেতরে দন্তপাটির শাড়ি দেখতে পেল। অবয়ব দেখে বোঝা যাচ্ছে তার মজবুত চোয়াল এবং ছুরির ফলার মতো দাঁত কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর তা কল্পনা করা অসম্ভব। খ্রিস্টন বিপদের আশঙ্কা পেয়ে তাদের তাঁবুতে জ্বলে থাকা চার্জার লাইটটি অফ করে দেয়। অনন্ত অনেকক্ষণ ধরে এই দুর্মূষ শব্দটির ভূমিকম্পন অনুভব করছিল। সে বুঝতে পারে এই আওয়াজটি তাদের তাঁবুর কাছে এসে স্তব্ধ হয়ে যায়। অনন্ত এতক্ষণ চেয়ারের উপরে কাঠ হয়ে বসে প্রথমে গ্লাসে থাকা জলের কম্পন এবং পরে সে গ্লাসটিকে কাঁপতে দেখছিল। কিছুক্ষণ পরে লেভেন উঠে বসে। বোধহয় সে ঘুমোয়নি, জেগেই ছিল। এটা কিসের শব্দ? অনন্ত ঘাটটা ঘুরিয়ে তার দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে তৎক্ষণাৎ তাঁবুর বাইরে বেরিয়ে আসে, আর তার পেছনে পেছনে লেভেন। কিন্তু বাইরে বেরিয়ে এসে তারা যে দৃশ্য দেখতে পেল তাতে তারা ভয়ে প্রায় কাঠ হয়ে গেল। তাদের তাঁবুর চারপাশে এতক্ষণ ঘোরাফেরা করেছে একটি জানোয়ার, আর সেটি কখন একটা নির্দিষ্ট তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে। প্রাণীটি বিপদ গমনকারী। প্রায় নিভে আসা আগুনের আলোয় তার পাশে একটি আলো আঁধারি খেলা করছিল, আর তার মধ্যেই তারা দেখতে পায় সে জানোয়ারটা দাঁড়িয়ে রয়েছে। সেটিকে তারা চিনতে পেরেছে। পৃথিবীর ভয়ঙ্করতম প্রাণীদের মধ্যে অন্যতম ডাইনোসর যুগের সব থেকে ভয়ঙ্কর প্রাণী
আর সরাস শব্দের অর্থ সরীসৃপ এবং রেক্স হলো রাজা, স্বেচ্ছাচারী সরীসৃপ রাজা। ক্রিস্টন অনেকক্ষণ ছায়াটির দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখে সেটি এখন ক্রমেই তাদের তাঁবুর সামনে মুখ নিয়ে চলে এসেছে। সে এতক্ষণে বুঝতে পেরেছে এটি কোনো জানোয়ার। সেই জানোয়ারটি তার সেই বিশাল মুখ নিয়ে তাঁবুর পর্দার উপরে মুখ ঘাসে এবং তারপরে তাঁবুর প্রবেশদ্বারের মধ্যে দিয়ে তাঁবুর মধ্যে মুখ ঢোকায়। ক্রিস্টন চোখ বুঝে মৃত্যুর ন্যায় পড়ে থাকে। চোখ খুলে জানোয়ারটিকে দেখার সাহস হলো না তার। একটা চাপা গড়গড়ানি অনবরত জানোয়ারটির মুখ থেকে শোনা যাচ্ছে। দমকা বাতাসের ন্যায় জন্তুটি এক একটি নিঃশ্বাস তার উপরে পড়ছে। ধীরে ধীরে চোখ খুলে ক্রিস্টন দেখে জন্তুটি দড়িতে টাঙানো তাদের জ্যাকেট দুটো শুঁকছে। তারপর ক্রিস্টন দেখে ডেভিডের স্ত্রী তার চোখ খুলল এবং চোখ খোলা মাত্রই এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে তার মুখ থেকে একটা আর্তনাদ বার হতে যাচ্ছিল। ঠিক তখনই ক্রিস্টন তার মুখ চেপে ধরে। জানোয়ারটি সেই আর্তনাদের ক্ষণিক সামান্য শব্দ হয়তো শুনতে পেয়েছে। এবার সে নিচের দিকে তাদের দিকে চোখ নামায়। ক্রিস্টন দেখতে পায় ডেভিডের স্ত্রী ভয়ে প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা। তার চোখ থেকে গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ক্রিস্টনের জানা ছিল ডাইনোসর প্রজাতির প্রাণীর কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেখানে সে আক্রমণ করে না। কিন্তু সে আর চুপচাপ বসে থাকতে পারছে না। আতঙ্কে তার দেহের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে। অনন্ত আর লেভেন দাঁতে দাঁত চেপে দেখছিল যে একটা তাঁবুতে জানোয়ারটি মুখ ঢুকিয়েছে, কিন্তু তারাও যে হতভম্ব হয়ে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এরপর আরেকটি কুলি ঘুম থেকে উঠে পড়ে এবং সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে, টিরানোসর! টিরানোসর! তৎক্ষণাৎ টিরানোসরাস তার মুখটি তুলে নেয় এবং তার মুখের সাথে সাথে পেরেক দড়ি শুদ্ধ তাঁবুটা উঠে আসে। ক্ষণিক সময় তাঁবুটি তার চোখের উপরে থাকায় জানোয়ারটি কিছু দেখতে পায়নি। সেই সুযোগে ক্রিস্টন এবং ডেভিডের স্ত্রী কোনো রকমে পালিয়ে আসে সেখান থেকে। 2-3 বার প্রবলভাবে মাথা জাগানোর ফলে তাঁবুটি তার মুখ থেকে ফেলে দিতে সক্ষম হয় সে। এই প্রাণী দৈর্ঘ্যে প্রায় 50 ফুট এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় খাড়া 20 ফুট। প্রাগৈতিহাসিক প্রাণীদের মধ্যে যত প্রাণী পৃথিবীতে বিচরণ করুক না কেন, এদেরকে পরাজয় করতে পারে এমন স্থলজ প্রাণী পৃথিবীতে ইতিহাসে হয়নি। স্পাইনোসরাস যদিও বা থেরোপোডা ডাইনোসরের মধ্যে সব থেকে লম্বা, তবু এই প্রাণীকে সে হারাতে পারবে না। জানোয়ারটি কিছুটা মাথা তুলে গগনভেদী গর্জন করে ওঠে। বাকিরা তাঁবু থেকে বেরিয়ে আসে। 7-8 জন কুলি এবং গায়ের জন্তুটিকে লক্ষ্য করে রাইফেল চালায়। তাতে ফল হলো কিনা বোঝা গেল না, কিন্তু জানোয়ারটি তৎক্ষণাৎ এগিয়ে এসে চোখের পলকে একজনকে তার মুখের 2 চোয়ালের মাঝখানে বন্দি বানায় এবং শূন্যে তুলে ফেলে। এই দৃশ্যটি দেখে সকলে ভয়ে আতঙ্কে রাইফেল চালানো ছেড়ে দৌড় দিতে শুরু করে। অন্ধকারের মধ্যে ঝোপঝাড় লতাগুল্ম ঠেলে তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়েই চলেছে। কেউ টর্চটাও ঠিক করে ধরতে পারছে না। অন্ধকারের দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, আর তাদের পেছনে শোনা যাচ্ছে টিরানোসরাসের প্রচণ্ড গর্জন এবং তার চলার দরুন দুর্মুষ পেটানোর মতো শব্দ। পেছনে থাকা 2-3 জন এখনো এলোপাথরি রাইফেল চালাচ্ছে জানোয়ারটিকে লক্ষ্য করে। অন্ধকারে লাগছে কিনা তাতে সন্দেহ আছে, এবং সেই বুলেট জানোয়ারটিকে আদৌ কোনো ক্ষতি করতে পারছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে সবার। পেছনে থাকা কুলি এবং গাইডদের মধ্যে থাকা মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, তারা আর উঠতে পারছে না।
পড়ে থাকা কয়েকজনকে হয় জানোয়ারটি মুখে তুলে নিচ্ছে, নতুবা তার পায়ের তলায় সেগুলোকে পৃষ্ঠ করে দিচ্ছে। কিন্তু জানোয়ারটি দৌড়ানো থামাচ্ছে না। দৌড়তে দৌড়তে হঠাৎ করে পোল্যান্ড এবং উইলিয়াম থমকে যায়। ওরা দুজনে সবার সামনে দৌড়াচ্ছিল। তাদের এই মুহূর্তে থামবার কারণ কি? বড় মুহূর্তেই সামনের দৃশ্য দেখে থমকে যেতে হলো তাদের। সামনের অন্ধকারে দূতের ন্যায় দাঁড়িয়ে আছে একটা খাড়া ঢাল। সেটিকে বেয়ে নিচে নামার জন্য অনেক সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে এত সময় তাদের হাতে নেই। দলের সকলেই ঘুরে দাঁড়ায়। টিরানোসরাস রেক্সও তাদের কাছে চলে আসে। জানোয়ারটির রাস্তায় পড়ে থাকা একটি কুলির মৃতদেহ অর্ধেকটা চিবিয়ে ফেলে এবং বাকি অর্ধেকটা তার মুখ থেকে খসে পড়ে ভূপৃষ্ঠে। অর্ধেক দেহ গলাধকরণ করে সে আবার পরিত্রাহী গর্জন করে ওঠে। দলের সকলেই আতঙ্কে পাথরের মূর্তি হয়ে গেছে। শেষ বাঁচার আশাটুকু সকলের চোখের সামনে নিমেষে শেষ হয়ে গেছে। হাতের রাইফেল থাকা সত্ত্বেও কেউ জানোয়ারটিকে তখনও সেটা চালানোর কিংবা চালানোর মতো সাহস পেল না। অনন্তের মনে হচ্ছে এই তার মৃত্যু। আগের 4টি দল এইভাবেই মারা যায়, আর কিছুক্ষণের মধ্যে তারাও মারা যাবে, হয় এই প্রাণীর শিকার হয়ে, না হলে এখান থেকে খাদ থেকে পড়ে গিয়ে। ভয়ে চোখ বিস্ফারিত করে অনন্ত তার মৃত্যুকে এগিয়ে আসতে দেখছে। ক্রিস্টোন আতঙ্কে অনন্তের কাঁধ জড়িয়ে ধরে। টিরানোসরাস মুখ খুলে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় সবাইকে অবাক করে জানোয়ারটির পেছন থেকে একটি রাইফেল গর্জে উঠল, আর তার ফলে জানোয়ারটি আবারও চিৎকার করে ওঠে। কিন্তু এবার এই চিৎকার যেন গর্জন নয়, বেদনার। জানোয়ারটির পেছন থেকে মুখ করে এবং দলের সকলে দেখতে পায় লেভেন, এবং তার হাতে সেই 10 হাত লম্বা রাইফেল। তার মানে সে এই জানোয়ারটির ওপরে ঘুমপাড়ানি ডাট ব্যবহার করেছে। কিন্তু একটাতে কাজ হবে না, সে পুনরায় আবার একটা ডাট রাইফেল লোড করছে। জানোয়ারটি এবার আস্তে আস্তে দলের সকলকে ছেড়ে লেভেনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু একটি ডাটের আঘাতে এখন তার অর্ধেকের বেশি বল হারিয়েছে। জন্তুটি পুনরায় গর্জন করে উঠেছিল, কিন্তু তাতে আর জোর ছিল না। এবার লেভেন আবারও রাইফেল চালায় টিরানোসরাসের মাথা লক্ষ্য করে, এবং সেটি গায়ে বিঁধতেই অত বড় জন্তুটি 3-4 বার খাবি খেয়ে ভূপৃষ্ঠের ওপরে মুখ থুবড়ে পড়ে গেল। দলের বাকি সকলে লেভেনের দিকে চলে আসে। সেও ভয়ে অনেকটা ত্রস্ত। তাকে জিজ্ঞেস করায় সে বলল, জন্তুটি গর্জনের সাথে সাথে পুনরায় তাঁবুর ভিতরে ঢুকি এবং রাইফেলটি বার করে নিই, কিন্তু বেরিয়ে এসে দেখি জানোয়ারটি বাকি তাঁবুগুলি লণ্ডভণ্ড করে তোমাদের পিছনে ধাওয়া করেছে। জন্তুটির পায়ের ছাপ অনুসরণ করি। রাস্তায় এদিকে ওদিকে পদপিষ্ট হওয়া কয়েকজন কুলি এবং আধ খাওয়া মৃতদেহ দেখতে পাই, আর তারপরে জন্তুটিকে দেখতে পাই খাদের কিনারে। জানোয়ারটা কতক্ষণের জন্য অচৈতন্য থাকবে? পাক্কা 20 ঘন্টা। আমাদের বোধহয় এবার জাহাজে ফেরা উচিত। শুধুমাত্র 2 দিনেই এত কাণ্ড ঘটে গেল, এতজন মারা গেল। কিভাবে জন্তুগুলো এলো সেটা যদি এখন খুঁজে বার করতে চাই, তাহলে হয়তো আমরা কেউই আর বাঁচব না। হয়তো সত্যি মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গোপন রহস্যকে। কিন্তু জাহাজটা কোথায় রয়েছে সেটা কি জানো? দিনের বেলা সূর্য দেখে দিক ঠিক করবো ভেবেছিলাম, কিন্তু এখানে তো এত কুয়াশা আর মেঘ যে আকাশে সূর্য কোন দিকে তাই ঠিক বোঝা যায় না। আর জরিপ কার্যের অর্ধেক জিনিস এদিক ওদিক লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এই দ্বীপের তো নির্দিষ্ট কোনো ম্যাপও নেই। কম্পাস কাজ করবে না এখানে। সেক্সট্যান্টগুলো যে দৌড়াদৌড়িতে কোথায় হারিয়ে গেছে তা কে জানে। তাহলে এখন উপায়? আমাদের হার না মেনে এই দ্বীপের উপকূল অঞ্চল খুঁজতে হবে। যেখান দিয়ে আমরা এখানে উঠেছিলাম সেই খাড়া ঢালটা খুঁজে বার করতে হবে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে নৌকোগুলো হয়তো ওখানেই বাঁধা রয়েছে এখনো।
আর তা না হলে জাহাজের দিকে উদ্দেশ্য করে সংকেত পাঠাতে হবে। কিন্তু সবার আগে প্রয়োজন সেই ঢালটিকে খুঁজে বার করা। কিন্তু আমাদের হাতে মাত্র 1 সপ্তাহই আছে। মনে হয় গুলি বারুদও তো সব শেষ, আর এই ডাটগুলি মাত্র 8টি অবশিষ্ট রয়েছে। এবং এই কারেন্ট শক দেওয়ার অস্ত্রটি শুধুমাত্র ছোটখাটো জীবজন্তুর উপরই ক্রিয়াশীল। আমাদের তো প্রায় সবগুলিই মারা গেছে। তাদের হাতে রাইফেলগুলি হয়তো এদিক ওদিক রাস্তায় ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওগুলোকে আগে খোঁজা দরকার। 2-4টে বুলেট হয়তো থাকলেও থাকতে পারে সেখানে। টিরানোসোরাসটি এখনো অচৈতন্য। সেটিকে পেরিয়ে ইতস্ততভাবে রাস্তার এদিক ওদিক পদপৃষ্ট হয়ে মৃত কয়েকজন কুলি এবং গাইড পড়ে রয়েছে, এবং এদিকে ওদিকে আধ খাওয়া মৃতদেহ পড়ে রয়েছে। সেগুলোর যে কি অবস্থা, কি বিভৎসভাবে পড়ে রয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কারুর কোমর থেকে ওপরে ধরটা নেই, কারুর আবার পা থেকে বুক পর্যন্ত অংশ রয়েছে। ইতস্ততাভাবে পড়ে থাকা রাইফেলগুলোকে খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেল। তবে সেগুলো থেকে 10-15টার মতো বুলেট পাওয়া গেল। তারপরে দলের বাকি সদস্যরা আগের রাতের তাঁবু যেখানে পেতেছিল সেখানে ফিরে এলো। 3টে তাঁবুকে লণ্ডভণ্ড করে দিয়েছে জানোয়ারটি। তাঁবুর রডগুলো এবং কাপড়গুলি এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র টিনের খাদ্যের ক্যানগুলো অক্ষত রয়েছে। বাকি জিনিসগুলো তারা কুড়িয়ে নিল। দৌড়তে দৌড়তে অনেকেই কেটে ছড়ে গিয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা করে আবার যাত্রা শুরু করলো। তারা চলতে চলতে পোলার্ডের পায়ের তলায় একটা শব্দ হলো, আর সেই শব্দটা অনেকটা ওই লোহার কোনো দ্রব্যের উপরে পা পড়লে অথবা টিন জাতীয় বস্তুর উপরে পড়লে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম। পোলার্ড নিজেও অবাক, কিন্তু সকলকে এই শব্দ শুনতে পেয়ে তার দিকে তাকালো। পোলার্ড হাত দিয়ে তার পায়ের তলায় ঘাস লতাপাতা সরিয়ে দেখতে পেল একটা লোহার ভাঙা টুকরো, এবং তার উপরে কিছু লেখা রয়েছে। সে হাতে নিয়ে সেটি কি তুলতে বোঝা গেল সেটা একটা সাইনবোর্ডের ভাঙা অংশ। ভাঙা লোহার পাতটায় শুধু লেখা রয়েছে honson.co, এবং তার তলায় 1960 লেখা রয়েছে। কিন্তু এসবের মানে কি? আমি যে ধারণাটি বলেছি হয়তো সেটা বাস্তবায়িত হতে চলেছে। লোহার ভাঙা টুকরোটাতে যে কি রহস্য থাকতে পারে তা অনন্ত ঠিক বুঝতে পারল না। ডেভিডের স্ত্রী ওই রকম কথা বললেনি বা কেন? তিনি কি বলতে চাইছেন? এবং তার ধারণাটি হলো এই সমস্ত প্রাণীগুলিকে কোনো মানব সৃষ্টি করেছে। তবে অনন্তের মনে হয় এটি হয়তো আগে যারা অভিযানে এসেছিল তাদের কোনো লোহার পাতে লেখা ফলক। তবে হ্যাঁ, 1960 লেখাটি যদি কোনো সাধারণ সংখ্যা বোঝায় তাহলে রহস্য কিছুটা শিথিল হয়, কিন্তু সেটি যদি খ্রিস্টাব্দ হয় তাহলে রহস্য কিছুটা জটিল হয়। কারণ আগের অভিযানগুলোতে সম্প্রতি 1970 সাল থেকে শুরু করা হয়েছে। এর আগে অন্য কেউ যদি লোকচক্ষুর অন্তরালে অন্য কোনো ব্যক্তিগত অভিযান করে থাকে তবে সেটা হতে পারে। এই লোহার 5টি ফলক তাদের, কিন্তু এই দ্বীপ সম্পর্কে জানা যায় 1967 সাল নাগাদ। তাও জানা গিয়েছিল কৃত্রিম উপগ্রহ ভিত্তিক চিত্রের সাহায্যে। সম্ভবত এর আগে এই দ্বীপটি না আবিষ্কৃত হওয়ার কারণে এখানকার জলবায়ু এবং আবহাওয়া, হয়তো পুরনো অভিযাত্রিক বা জাহাজে পর্যটকেরা এই জায়গাটিকে এড়িয়ে চলত, তাই এই দ্বীপের খোঁজ আগে কেউ পায়নি। কিন্তু 1960-এ লেখা যদি সত্যি খ্রিস্টাব্দ বোঝায় তাহলে এর তাৎপর্য এটাই যে অন্য এক দলের লোক এই দ্বীপটি সম্পর্কে জানত, কিন্তু তারা তাদের নিজেদের মধ্যে ব্যাপারটি গোপন রাখে। তারা যদি আগেই জেনে থাকে এই দ্বীপের কথা, তাহলে তারা এটাও জানত যে এখানে ভয়ঙ্কর সব জীবজন্তু রয়েছে। তাহলে তারা জেনে থাকা সত্ত্বেও কেন এলো এখানে? আরেকটি ধারণা অনন্তের মাথায় এলো, সেটি হলো এই যে ধরে নেওয়া যাক একজন লোক জাহাজে করে এই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু প্রবল ঝড়ে জাহাজে ধ্বংস হয়ে যায় এবং কয়েকজন লোক ভাগ্যবশত বেঁচে যায় এবং দ্বীপটিতে এসে পড়ে।
এবং তারপর তারা দেখতে পায় এই সমস্ত ভয়ঙ্কর প্রাণী। তারপর ধরে নেওয়া যাক যে তাদের মধ্যে কিছু কিছু মানুষ এই দ্বীপটি থেকে পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা এই দ্বীপ এবং প্রাণী সম্বন্ধে জানত। তাহলে এই ভয়ঙ্কর বাতাবরণ জানা সত্ত্বেও তারা পুনরায় আবারও এই দ্বীপে এলো। তবে আসল ঘটনাটি না জানতে পারলে এই সব ধারণাগুলি তাদের খুঁজতে হবে, যেগুলি যুক্তিগ্রাহ্য। কিন্তু তারা লোহার ফলকের রহস্য খুঁজতে খুঁজতে অনেক কিছুই পেল। ঝোপঝাড়ের এদিক ওদিকে ইতস্ততভাবে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 3-4টে মূর্ছে ধরা বন্দুক, 2টি সেক্সট্যান্ড যন্ত্র, 4-5টি লম্বা লোহার রড আকৃতির বস্তু এবং একটি জীর্ণ করা নকশা। নকশাটি হাতে নিয়ে পোলার জিজ্ঞাসা করল, দেখে তো মনে হচ্ছে এটা এই দ্বীপেরই ম্যাপ, তবে বিশেষ কিছুই বোঝা যাচ্ছে না। ম্যাপ থেকে অনেক সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়েছে। হয়তো যারা ম্যাপটি এঁকেছিল তারা হয়তো চায়নি তাদের এই মানচিত্র অন্য কারো হাতে পড়লে তারা এই দ্বীপ সম্পর্কে কোনো কিছু বুঝতে পারুক। অনন্ত এবার ম্যাপটি তাদের হাত থেকে নিল। এতদিনে কাদা জলে লেখা অনেকটাই উঠে গেছে, তার উপর এত সাংকেতিক চিহ্ন যার কোনো মানে নেই। সাধারণত এই মানচিত্রে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়েছে সেগুলি সাধারণ কোনো মানচিত্রে ব্যবহার হয় না। তবে মোটামুটি আন্দাজ করে সেই দ্বীপটি যতটা অনন্ত দেখেছে এবং যতটুকু এই স্থানের অবয়ব মানচিত্রে আঁকা আছে, তাতে বেশ বোঝা গেল তারা যে স্থানটিতে রয়েছে সেখানে কোনো সাংকেতিক চিহ্ন নেই। তবে ডাইনে তাদের থেকে কিছুটা দূরে অনেকগুলো সাংকেতিক চিহ্ন রয়েছে। ম্যাপটি একটি নির্দিষ্ট স্থানে। অনন্ত এই জিনিসটা সকলকে দেখালে তারা বুঝতে পারে হয়তো সেখানে অন্য কিছু একটা রয়েছে, সেটি তাদেরকে খুঁজে বার করতেই হবে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, তারা জানে না কোন দিকটা কোথায়। এমনকি মানচিত্রটাতেও উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিচ্ছু লেখা নেই। অনন্ত নিজেও ঠিক করে নেয় তারা যে এক্স্যাক্ট কোন অবস্থায় আছে সেটা বুঝতে পারেনি। কিছুটা আন্দাজ করেছে ম্যাপের একটা নির্দিষ্ট খালি জায়গা, যেটাকে সেই তৃণভূমি অঞ্চলটি মনে হয়েছিল যেখানে তাদের ওপর ব্রাকিওসরাস আক্রমণ করে। তারপর দুটি পাহাড়ের মাঝে একটি স্থানকে কাল রাতের সে খাদ বলে মনে করে। তারপর মানচিত্র দুটি এঁকে বেঁকে চলা নীল রেখা তারা যে এইমাত্র দুটি ছোট নালা পার হয়েছে সেটা ভেবে নিয়েছে। তার জন্যই স্থানটিকে কোন দিকের পরিপ্রেক্ষিতে ডান দিক হবে অনন্ত জানে না। এরপরে এই খসড়া নকশাটিকে নিয়ে অনন্ত, লেভেন, পোলার এবং ডেভিড সাংকেতিক চিহ্নগুলি কোন নির্দিষ্ট জায়গাকে বোঝাতে চাইছে সেটি বিশ্লেষণ করতে বসল। 10 মিনিটের মতো খসড়া নকশাটিকে ভালো করে ঘেঁটে তারা মোটামুটি আন্দাজ করে ফেলল কোন দিকে যেতে হবে। আন্দাজ মতো সেই দিক দিয়ে তারা চলতে শুরু করলো। কিছুটা গিয়ে তারা বুঝতে পারলো এখানে বনের গহনতা অনেকটা কমে এসেছে। এই জায়গাটি দেখে মনে হচ্ছে এখানে এক সময় মানুষের যাতায়াত ছিল, কিন্তু কালক্রমে জায়গাটি লতা গুল্মের দাপটে ভরে যায়। অনন্ত বুঝতে পারলো এটি হয়তো আগে কোনো একটা দলের যাওয়া রাস্তা ছিল, কারণ দুই দিকের গাছগুলি একদম সারিবদ্ধভাবে রয়েছে। তার মাঝখানে 5 কি 6 ফুটের অন্তর জায়গা। এমনকি এটা বেশ বোঝা যায় গাছের দুটি সারি একেবারে সমান্তরাল সরলরেখায় চলে গেছে। এর থেকে সহজে অনুমান করা যায় এটি আগে রাস্তা ছিল। না হলে প্রকৃতি এরকম খেয়াল খুশি মতো 5-6 ফুট মাঝখানে দুটি গাছের সারি পাশাপাশি সমান্তরাল সরলরেখায় অবস্থান করাতো না। অনেকটা চলতে চলতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছালো যার কল্পনা তারা করেনি। ইসলা কোকোস দ্বীপপুঞ্জের গহন অরণ্যের মাঝে এই সামান্য ফাঁকা স্থানটিতে রয়েছে কিছু মানুষের কৃত্তি, যা একেবারে সকলকে অবাক করে দেয়। উক্ত এই ফাঁকা স্থানটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 4-5টি ছোট ছোট টিনের ঘরবাড়ি এবং সামনে একটি অপেক্ষাকৃত বিস্তৃত ইট গাঁথ সুরকির নির্মিত একটি বাসস্থান। তারা সকলেই এর ওর মুখ চাওয়াচাবি করছে।
এইসব নিদর্শনগুলি থেকে এটাই বোঝা যায় এখানে আগে কোনো একদল মানুষ রীতিমতো বসবাস করত। কিন্তু এই বিপদসংকুল পরিবেশে এমন সাপদ সংকুল জীবজন্তুর সাথে কিভাবে কোনো মানুষ বসবাস করতে পারে? আমরাই তো এতজন লোক দুদিনে বেশি টিকতে পারছি না। এত গোলা বারুদ, এত অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও আমাদের অর্ধেকের বেশি লোক মারা গেছে। তাহলে এই স্থানে কিভাবে মানুষরা বসবাস করত? সত্যি তো, কি করে সম্ভব? নাকি ডাইনোসরেরাই এইগুলি বানিয়েছে? সকলেই এই বিষয়টি নিয়ে চিন্তিত। অনন্ত লক্ষ্য করল একমাত্র লেভেনই কপালে ভাঁজ বেশি পড়েছে। সে হয়তো কিছু একটা জানে এইসব বিষয়ে, কিন্তু কাউকে সেটি বাইরে প্রকাশ করছে না। অনন্ত এটি লক্ষ্য করেছে যখন থেকে ডেভিডের স্ত্রী সেই ধরনের কথাটি বলেন, তখন থেকে তিনি কেমন যেন ভয়ে ত্রস্ত হয়ে আছেন। তারপরে সেই লোহার পাত আবিষ্কার করে এরপর তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে রাস্তাটি দিয়ে চলার সময় সেটি যে এককালে কোনো একদল মানুষ বানিয়েছিল সেটা চিন্তা করতে করতে অনেকবার বিড়বিড় করে কিছু একটা বলেছিলেন তিনি, কিন্তু তিনি যে ঠিক কি বলেছিলেন সেটা ঠিক বোঝা যায়নি। চলো জায়গাগুলো একটু পরীক্ষা করে দেখা যাক, রহস্য হয়তো এই বাড়িগুলোর মধ্যে থেকেই পাওয়া যাবে। দুপা চলতে না চলতেই উইলিয়াম কোনো একটা প্রাণীর বিষ্ঠার উপরে পা দিল। সে খুব বিরক্ত ভাবে পাটিকে প্রথমে ঝাড়ে, তারপরে ঘাসের জমির ওপরে পাটিকে ঘষতে শুরু করে। ডেভিড এই বিষ্ঠাটিকে ভালো করে পরীক্ষা করে দেখল এবং বুঝল এটি কোন প্রাণীর। সাধারণত কোনো একটা বড় ডাইনোসর যখন মলত্যাগ করে তখন বিষ্ঠার ঢিপি সৃষ্টি হয়, কিন্তু বিষ্ঠার পরিমাণ অতটা নেই। সুতরাং এটি কোনো একটা ছোট ডাইনোসরের। বিষ্ঠা থেকে কিঞ্চিত ধোঁয়া উঠছে, এর মানে প্রাণীটি এই কিছুক্ষণ আগেই মলত্যাগ করেছিল। আর তার বিষ্ঠার পরিমাণ থেকে মনে হচ্ছে প্রাণীটি ভেলোসিরেপ্টর। আর এই প্রজাতির জানোয়ার কখনো একা একা থাকে না, সুতরাং এটা বুঝে নিতে হবে তার সাথে তার দলবল রয়েছে। তাহলে আমাদের তাড়াতাড়ি স্থানটি পর্যবেক্ষণ করে বেরিয়ে যেতে হবে। সবাই রাইফেল তৈরি রাখো। সকলেই অবশিষ্ট বুলেটগুলি রাইফেলে লোড করল। লেভিনও তার সেই 10 হাত লম্বা রাইফেলটি তৈরি রাখল। বাকি 5 জন গুলি এমনিতেই ভয়ে সিটিয়ে গেছে। ভেলোসিরেপ্টরের কথা শুনে তাদের মুখ যে আরো পাংশুটে হয়ে যাবে তাতে আর আশ্চর্য কি। তারাও এই ইলেকট্রিক শক দেওয়ার মতো ধাতব দণ্ডটি আঁকড়ে ধরল। তারা সকলে দেখে বুঝল সামনে টিনের 2টি ঘর ছিল, খাদ্য, রসদ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র রাখবার ঘর। কয়েকটি মরচে ধরা রিভলভার, 2-3টে বস্তা আটা, একটি গ্র্যান্ডফাদার ক্লক এবং দেওয়ালে 2টো টেকুইলা টুপি পাওয়া গেল। আশেপাশে আর 3টে টিনের ঘরগুলি বোধহয় শোবার ঘর ছিল। একটি ঘরে ফোল্ডিং খাট, চেয়ার, একটি জীর্ণ নোংরা কম্বল ইত্যাদি আরও কিছু দ্রব্যাদি পাওয়া গেল। আর একটি উল্লেখযোগ্য জিনিস পাওয়া গেল, সেটি হচ্ছে দেওয়ালে টাঙানো একজনের বাঁধানো ছবি। কাছে গিয়ে অনন্ত দেখল ছবির মালিকের চেহারা বোঝার কোনো উপায় নেই। এতদিনে সবই প্রায় নষ্ট হয়ে গেছে, তবে মুখে যে লোকটির বাদামি রঙের দাড়ি আর গোঁফ ছিল সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। এটা কার ছবি হতে পারে? হয়তো যারা এই জায়গাটি বানিয়েছিল তাদের মধ্যে একজন, কিন্তু চেহারাটা ঠিক স্পষ্ট নয়। হয়তো ছবিতে চেহারাটা ঠিক থাকলে আমাদের মধ্যে কেউ এই লোকটিকে চিনতে পারত। এবারে ঘাড় ঘুরিয়ে অনন্ত লক্ষ্য করল লেভিন এক দৃষ্টে ছবিটির দিকে তাকিয়ে রয়েছে। তার ভ্রুজোড়া সংকুচিত এবং চোখ সরু। অনন্ত তাকে গলা খাঁকরি দিয়ে জিজ্ঞাসা করল, মিস্টার লেভিন, আপনি কি এই ব্যক্তিটিকে চেনেন? লেভিন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে বলল, না না, আমি একে চিনি না। আরো অস্পষ্ট দাড়িগোপ দেখেও বা কাকে চেনা যায়? লোকটা যে কিছু জানে সেটা আর বলে দিতে হয় না, কিন্তু জানা সত্ত্বেও কোনো অজানা কারণে সে বেমালুম ব্যাপারটা ধামা চাপা দিল। এরপর তারা সামনের বিস্তৃত ঘরের সামনে আসে। এই ঘরের টিনের নয়, ইট সিমেন্টের তৈরি। ঘরটির বাইরে লোহার ফলকে একটি জিনিস লেখা রয়েছে, কিন্তু এই লোহার ফলকটি
অর্ধেক। তাতে লেখা আছে কলিন জে। তারপর আর লেখা নেই, অর্থাৎ অর্ধেক লেখা শুদ্ধ লোহার পাতটা ভেঙে পড়েছে। আমরা জঙ্গলে যে লোহার পাতটি পেয়েছিলাম সেটা বোধহয় এটারই অর্ধাংশ। আর তাহলে দুটি লেখা সংযুক্ত করলে কি দাঁড়ায়? কলিন জনসন, সিইও 1960। কারেক্ট। এর মানে এই জায়গাটি যারা তৈরি করেছিল তাদের প্রধানের নাম ছিল সম্ভবত এই কলিন জনসন। 1960 হলো খ্রিস্টাব্দ। এরপর অনন্ত তার মনে আসা ধারণাটি বলল। সবকিছু শোনার পরে পোলার্ড বলল, মিস্টার সেন, তোমার ধারণাটা নেহাত অমূলক নয়, কিন্তু সেই দলের লোক যদি বেঁচেও যায় তবে তারা কেন পুনরায় এই বিপদসংকুল পরিবেশে ফিরে আসবে, আর এত কষ্ট করে শ্রমসাধ্য করে এগুলো বানাবেই বা কেন? অনেকক্ষণ পরে ডেভিডের স্ত্রী মুখ খুললেন। ভেতরটা আগে দেখে আসি। সব কিছু রহস্যের সমাধান যদি থেকে থাকে তবে হয়তো এখানেই থাকবে। ঘরটির সামনে মরচে ধরা লোহার দরজা, সেটিকে আলতো করে ঠেলা দিতেই একটা বিচ্ছিরি শব্দ করে সেটি খুলে যায়। অনেকদিন পর দরজা খোলার ফলে ঘরটি থেকে একটা চাপা গুমোট ভাব বেরিয়ে আসে। অনন্ত ঘরে দুপা দিতে না দিতেই গুমোট ভাবটা আরো চরম হয়ে উঠল। তারা সকলে দেখল ঘরের ভেতরে কয়েকটি বড় বড় কাঁচের জানলা রয়েছে অবশ্য, কিন্তু সেগুলি স্থানে স্থানে ভেঙে পড়েছে অথবা সেগুলিতে ফাটল ধরেছে। আর সেই সব জানলাগুলির উপরে বসা আছে লতাগুল্ম। ঘরের ভেতরে দেওয়ালে এখন থেকে এখানে ওখানে প্যালাস্তারা, চুন ইত্যাদি খসে পড়েছে। এছাড়া ঘরটির মধ্যে রয়েছে 3-4টি লম্বা টেবিল, আর তার ওপরে সারি সারি সব বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টেস্ট টিউব, কাঁচের লম্বা নল, বিকার যন্ত্র, বড় বড় ফ্লাক্স, সারি সারি সব রাসায়নিক দ্রব্যাদি। এছাড়া রয়েছে 3-4টি কাঠের আলমারি। 2-1টি পাল্লা আবার ভেঙে পড়েছে, আর তার দরুন আলমারির ভিতরে বাসা বেঁধেছে নানা রকমের কীটপতঙ্গ এবং মাকড়সার জাল। সকলেই এদিক ওদিক ঘুরে এসব জিনিসপত্র ভালোভাবে ঘাঁটাঘাঁটি করে পরীক্ষা করছিল। অনন্ত পর্যবেক্ষণ করতে করতে একটি টেবিলের ওপরে রাখা একটি বিশেষ ফ্লাক্সের দিকে তার চোখ যায়। এই ফ্লাক্সটি আবদ্ধ এবং তার চারপাশ থেকে 6-7টি ইলেকট্রোড এদিক ওদিক বেরিয়ে গিয়ে একটি যন্ত্রের সাথে মিশেছে, এবং তার চারপাশে আরো কতকগুলো ভাঙা টেস্ট টিউব। উইলিয়াম আরেকটি জায়গা খুঁজে পায় ঘরের মধ্যে। অনেকটা বড় মাটি ভর্তি গামলার মধ্যে অনেকগুলো ডিম ফাটা অবস্থায় রয়েছে। অন্তত 30-40 খানা ডিম ফাটা অবস্থায় মাটি ভর্তি গামলাটিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত ডিমের অর্থ উইলিয়াম কিছুই বুঝতে পারল না। ডেভিড এবং তার স্ত্রী আলমারির বইগুলো ঘাঁটছিল। বইগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। অনেকদিন পরে ধুলোয় পুরো স্তর জমে গেছে এবং এখানে ওখানে শতচ্ছিন্ন। কিন্তু তারা যেটুকু বুঝলো, এখানকার সবকটি বই হয় বায়োলজির, না হয় পদার্থবিজ্ঞানের। ডেভিডের স্ত্রী আরেকটি জিনিস ভালো করে বুঝলেন যে বায়োলজির বইগুলির মধ্যে বেশিরভাগ জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড বিষয়যুক্ত। এই বইগুলির মধ্যে থেকে কোনোটাই তো অন্তত আমাদের কাজে বলে মনে হয় না। অন্তত কারোর যদি ব্যক্তিগত ডায়েরি জাতীয় কিছু একটা পাওয়া যেত তাহলে হয়তো রহস্যের কিনারা অনেকটাই বোঝা যেত। ডেভিডের কথাটি সকলেই শুনেছে, সকলেই জিনিসপত্রগুলো নিয়ে চিন্তিত। অনন্ত চিন্তা করছে এই বিশেষ প্রকার ফ্লাক্সটি নিয়ে, আর উইলিয়াম চিন্তা করছে এই সমস্ত মাটি ভর্তি গামলায় এইসব ডিম ফুটে কোন প্রাণী বেরিয়েছে। এমন সময় হঠাৎ লেভিন একটা আশ্চর্য কাজ করে বসল। সে দ্রুততার সাথে পিঠ থেকে ব্যাগ নামিয়ে ব্যাগটি মেঝের ওপর ছুঁড়ে ফেলে আলমারিতে রাখা বইগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। সে তৎপরতার সাথে ডেভিড এবং তার স্ত্রীকে সরিয়ে আলমারি ভর্তি বইপত্র সব মেঝেতে ধুমধাম করে ফেলতে থাকে। তার এই হেন আচরণের কোনো কারণ সে খুঁজে পেল না। লেভিন, লেভিন, কি করছো কি? লেভিন খালি একটাই কথা বলে দেখে, তোমরা অন্য আলমারিগুলি খুঁজে দেখো, একটি মিশরীয় ফেরাও আঁকা বই পাও কিনা দেখো। তার এই অদ্ভুত আচরণ এবং এই কথাটির মানে কেউই বুঝতে পারল না।
প্রথমে আলমারিটি লণ্ডভণ্ড করে সে পাশের আলমারিতে যায়। সকলেই মন্ত্রমুগ্ধের মতো তার আচরণ দেখছে। কিছুক্ষণ বই ফেলার পরে সে খুঁজে পায় তার বিবরণ অনুযায়ী একটি মিশরীয় ফেরাও অঙ্কিত বিশেষ প্রচ্ছদ বিশিষ্ট বইটি। সকলে এদিকে এসো। সকলে টেবিলের দিকে চেয়ে দেখল সে বইটি প্লাস্টিকের দ্বারা মোড়ানো থাকায় আর ক্ষত হয়নি। লেভিন তারপরে প্লাস্টিক ছিঁড়ে ফেলে বইয়ের সামনের পাতাটি উল্টালো, কিন্তু অনন্ত দেখল বইটির ভেতরে একটা আশ্চর্য বস্তু। বইটির সমস্ত পৃষ্ঠাগুলি সমানভাবে কেউ ছিঁড়ে তার মধ্যে অন্য একটি খাতা জাতীয় জিনিস রেখেছে, আর সেই খাতার উপরে লেখা GMH রেপটাইলস, আর তার নিচে ছোট্ট করে লেখা C. জনসন 1960। আমাদের যা জানার তা আমরা এখান থেকেই জানতে পারবো। কিন্তু আপনি জানলেন কিভাবে যে বিশেষ বইটির ভেতরেই কারোর না কারোর গুরুত্বপূর্ণ নথি থাকবে? লেভিন কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, কলিন জনসন। অনেক বছর আগে তরুণ বয়সে আমার সাথে তার আলাপ হয়। কলিন ছিল জেনেটিক্যালি হাইব্রিড বিষয় বৈজ্ঞানিক, তবে তার অনেক কথায় খামখেয়ালিপনা ছিল। সে বারবারই বলতো প্রাগৈতিহাসিক প্রাণীগুলিকে যদি আবার ফিরিয়ে আনা যেত, যদি কোনোভাবে তাদের ডিএনএ অক্ষত অবস্থায় সে পেত, তাহলে সে সেই সব জন্তুগুলোকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম হতো। কলিন আমাকে সেই সব কথাগুলিই বলেছিল, যেগুলি কাল রাতে ডেভিডের স্ত্রী আমাদের বলল। সেই পোকামাকড় দংশন এবং তাদের লালা রসে থাকা প্রাগৈতিহাসিক প্রাণীদের রক্ত ও ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তবে তখন তার কথায় আমি আমল দিইনি। প্রত্যেকবারই অসম্ভব বলে তাকে নিয়ে বিদ্রূপ করেছি। এখন বুঝতে পারছি এই প্রাণীগুলোকে কলিনই সৃষ্টি করেছে। তার কথাগুলো শোনার পরে ক্রিস্টোন বলল, তা আপনি কিভাবে জানলেন যে এই বিশেষ বইটিতে তার নথিপত্র পাওয়া যাবে? এই বিশেষ মিশরীয় বইটি সে অনেক কাল থেকে ব্যবহার করে, যাতে লোকে দেখে সন্দেহ না করে যে এটি তার কোনো গুরুত্বপূর্ণ বই। আর এই বইটির ভিতরে বিশেষভাবে পৃষ্ঠা কেটে কলিন যে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখত তা আমি জানতাম। তার জন্যই প্রথমে আমি তোমাদেরকে এই বিশেষ বইটি খুঁজতে বলেছিলাম। তার কথা শেষ করে একটি দীর্ঘশ্বাস ফেলল লেভিন, যেন এতক্ষণ সে নিশ্চিন্ত বোধ করেছে। লেভিন বইটির পাতা উল্টায়। সকলে মিলে আধ ঘন্টা পড়ার পরে সকলেই বুঝতে পারে কলিন জনসনের বৈজ্ঞানিক মাথা কতটা প্রখর ছিল। শুধু তার বৈজ্ঞানিক প্রতিভা নয়, এর থেকে তার চরিত্রের অন্য আর একটি দিকও জানা গেল। লেভিন যে জনসনকে চিনত, সে নিতান্তই শান্ত, গোবেচারা, পরিবেশ এবং সমাজের শুভাকাঙ্ক্ষী একজন ব্যক্তি। কিন্তু এই ডায়েরিতে তার আসল রূপটি ধরা দিল সকলের সামনে। তার আগে বলা প্রয়োজন কিভাবে এই সব কিছু করল। সাইবেরিয়ার বাইরাঙ্গা পর্বতমালা, আলাস্কা এবং স্ক্যান্ডিনেভিয়ার প্রত্যন্ত দুর্গম অঞ্চলে গিয়ে জনসন ক্রিটেশিয়াস যুগ থেকে বরফে জমাটবদ্ধ কীট পতঙ্গগুলি খুঁজতে থাকে। তবে সেগুলি খুঁজে বার করতে তার প্রচুর অর্থ ব্যয় হয়েছিল। অন্তত 5 বছর সেই সব স্থানের বিভিন্ন জায়গাগুলিতে প্রচুর অভিযান চালায়। সে জানত এত বড় অঞ্চলগুলিতে একটি ছোট্ট বরফাবৃত পাথরে কীট পতঙ্গ খুঁজে পাওয়া ধানের গাদায় ছুঁচ খুঁজে পাওয়ার মতো ঘটনা। যদিও বা 2-4টে জমাটবদ্ধ পাথরে কীট পতঙ্গ পাওয়া যায়, তবে সেগুলি বেশি পুরনো নয়। ডেটিং করে পাওয়া যায় সেগুলো বড়জোর মায়োসিন কি অলিগোসিন যুগের। বেশিরভাগই পাওয়া যেত বড়জোর 20 থেকে 50 লক্ষ বছর আগেকার। কিন্তু ক্রিটেশিয়াস যুগের কোনো কীটপতঙ্গ সে খুঁজে পায় না। অনেক কষ্ট করে, প্রচুর অভিযান চালিয়ে, কত অসহ্য যন্ত্রণা সহ্য করে, অনেক অর্থ এবং লোকবল ব্যয় করে সে অবশেষে 2-3টি ক্রিটেশিয়াস যুগের কীটপতঙ্গ পায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য
অ্যালাভারা ফিটিয়া এবং হাইডোমায়ার মোট জাতীয় কীটপতঙ্গ। তার দলের বিভিন্ন বিজ্ঞানীর আবিষ্কার করতে সক্ষম হয় যে এই সব প্রাণীগুলি সেই সময়কালে বড় বড় প্রাণীদের রক্ত চুষে খেত। এবং আরও 6-7 মাস ল্যাবরেটরিতে কাজ করে জনসন পায় যে এই সব প্রাণীগুলির মধ্যে থেকে মোট 30টি প্রজাতির ডাইনোসরের ডিএনএ রয়েছে। কিন্তু এই সামান্য জিনিস থেকে জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড পদ্ধতিতে প্রাণীদের করতে যথেষ্ট শ্রমসাধ্য কাজ, আর এতটাই কঠিন কাজ যে প্রায় অসম্ভবের কাছাকাছি। সে বুঝতে পারে এই সমস্ত পরীক্ষাগুলি লোকালয় থেকে সে করতে পারবে না, তার জন্য দরকার একটা বিস্তৃত অঞ্চল। কিন্তু সেই অঞ্চল যেন হয়ে পড়ে লোকচক্ষুর আড়ালে। একদিন জনসন তার প্রপিতামহের ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে এই দ্বীপের উল্লেখ পায়। আর এর কালে তার প্রপিতামহ ছিলেন পর্তুগিজ জাহাজের নাবিক। এই অঞ্চল দিয়ে যাবার সময় তিনি দূরে এই দ্বীপটিকে দেখতে পান, কিন্তু আর কাউকে তিনি দেখাতে সক্ষম হননি। জাহাজের ক্যাপ্টেনও তার কথা অনুসারে সেই দিকে জাহাজ ঘোরায়নি। তবে তিনি তার দেখা এই দ্বীপটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ গত অবস্থান তার ডায়েরিতে উল্লেখ করেছেন। আর সেই অবস্থানের উপরে ভিত্তি করে জনসন এই দ্বীপটিকেই নির্দিষ্ট করে তার পরীক্ষার জন্য। লোক লস্কর কিছু বৈজ্ঞানিক সবাইকে নিয়ে জনসন এই দ্বীপটিতে আসে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে শুধুমাত্র জানোয়ারগুলির ডিএনএ দিয়ে কাজ হবে না, অন্তত তাদের শ্রেণীভুক্ত প্রাণীগুলির দেহ লাগবে। খবরটি জানার সাথে সাথে এই দ্বীপটির সমস্ত সরীসৃপ প্রাণীগোষ্ঠী নির্বিচারে ধরে আনতে থাকে। একেতে এই দ্বীপ নির্জন, তার উপর এখানে ট্রপিক্যাল অরণ্যের বিস্তৃতি, সুতরাং এক কাদা সরীসৃপ জাতীয় প্রাণী পেতে কোনো অসুবিধা হবে না। মাংসাশী, তৃণভোজী, উড্ডয়নগামী ডাইনোসর নিয়ে ঠিকঠাক 30টি প্রজাতির জানোয়ার সৃষ্টি করতে সক্ষম হয় তারা। প্রোটোভেক্ট্রো সলিউশনের রক্তের ডিএনএ, সরীসৃপের দেহ এবং নানান ধরনের রাসায়নিক উপাদান ঢেলে সেখানে ইলেকট্রিক শক বা বোম্বার্ডমেন্ট ঘটায় জনসন। তার ফ্লাক্সের ভেতরে পরিবেশ সৃষ্টি করে একদম সরীসৃপের মেল্টিং করার মতো। তারপর সেখান থেকে সৃষ্টি হলো ডিম। সেগুলির অনুকূল পরিবেশে সঠিক পর্যবেক্ষণে রেখে সৃষ্টি করেন প্রথম মানুষের হাতে তৈরি ডাইনোসর। সে এই প্রাণীটিকে সৃষ্টি করেছে শুধুমাত্র প্রাগৈতিহাসিক পরিবেশ সৃষ্টির জন্য নয়, বরং ধ্বংসের জন্য। সে ভেবেছিল এই সব জানোয়ারগুলোকে বশে এনে তাদের দ্বারা মানুষের উপরে আক্রমণ আনবে। ওয়াশিংটন, বার্লিনের মতো শহরে 3-4টে মাংসাশী প্রাণী ছেড়ে দিলেই যথেষ্ট। হয়তো সেকালে প্রশাসন সেই প্রাণীগুলোকে হত্যা করতো ঠিকই, কিন্তু ততক্ষণে শহর প্রায় ধূলিসাৎ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। একবার যদি এইসব প্রাণীগুলিকে সৃষ্টি করা যায় তবে তারা নিজেরাই বংশানুক্রমে তাদের সংখ্যা বাড়িয়ে নেবে। একটি দেশের বিভিন্ন জায়গায় বড় বড় শহরগুলিতে 4-5 বার এরকম আক্রমণ হলে সেই দেশের অর্থনৈতিক প্রতিপত্তি তলানিতে গিয়ে ঠেকবে, আর তার সাথে সাথে দেশের অর্ধেক লোক প্রাণ হারাবে। কিন্তু এসবের মধ্যে কেউই কিন্তু তার উপরে সন্দেহ প্রকাশ করতে পারবে না, কারণ মানুষ হয়তো ভাববে কোনো অজানা স্থানে এই প্রাণীগুলি প্রাচীনকাল থেকেই জীবিত ছিল। কোনো মানুষ যে পুনরায় নিজের হাতে এই প্রাণীগুলিকে সৃষ্টি করেছে সেটি কারোর মাথাতেই আসবে না। এইসব বক্তব্য থেকে জনসন যে কত বড় দেশদ্রোহী, সমাজের জন্য কত বড় আতঙ্ক, পরিবেশের কত বড় অশুভাকাঙ্ক্ষী, তার প্রমাণ সকলেই পেয়ে গেল। কি পাষণ্ড! কিন্তু এর পরে আর কিছু লেখা নেই। ইচ্ছে করে লেখেননি না লেখবার ফুরসত পাননি। মানে? খুবই স্পষ্ট কথা, জানোয়ারগুলিকে তিনি আর বশে আনতে পারেননি। তৃণভোজী প্রাণীগুলি তো বেরিয়ে গেল, কিন্তু মাংসাশী জানোয়ারগুলি হয়তো এদেরকে ছিঁড়ে খেয়েছে। হয়তো সেটাই হবে, না হলে এত বছরের মধ্যে কোনো না কোনো সময় কোনো স্থানে অদ্ভুত রকমের প্রাণী দেখতে পাওয়ার কথা উঠত। কি সাংঘাতিক পরিকল্পনা করেছিল!
হঠাৎ পেছন থেকে অস্ফুট স্বরে একটা কুলির মৃদু আর্তনাদ শোনা যায়। তার পায়ে, ঘাড়ে, পিঠে 4-5টি ছোট আকৃতির প্রাণী উঠে তাকে কামড়াচ্ছে। আকৃতিতে সেগুলো বড় নয়, হয়তো বড় জোর 1.5 ফুট, কিন্তু অবয়বটা অনেকটাই ভেলোসিরেপ্টরের মতো, কিন্তু লেজটা সরু এবং লম্বা। কমস কনেকথাস। এদের আকৃতি ছোট হলেও এদের কামড়ে প্রচণ্ড জোর আছে। দরজা খোলা পেয়েই সেগুলো ঢুকে পড়েছে। পাশের কুলিটি ইলেকট্রিক শব্দ বা দণ্ডটি নিয়ে প্রাণীগুলিকে আঘাত করে। সামান্য ছোঁয়াতেই প্রাণীগুলি পালিয়ে গেল এবং তার দেখা দেখি মেঝের উপরে থাকা বাকি কমস কনেকথাসগুলিও পালিয়ে গেল। কিন্তু কুলিটি সাহসে মরিয়া হয়ে প্রাণীগুলির পেছনে তাড়া করতে থাকে এবং তাড়া করতে করতে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাকে থামানোর আগেই সে বেরিয়ে যায়। তার দিকে আর নজর না দিয়ে সকলে আহত কুলিটির দিকে নজর দিল। কুলিটি এখন যথেষ্ট আহত। তার পিঠ থেকে দরদর করে রক্ত পড়ছে। কিছু একটা দেখে বোঝা গেল তার পিঠ থেকে প্রাণীটি এক কামড় দিয়ে এক চাকলা মাংস তুলে নিয়েছে। এই কমস কনেকথাস ঝাঁকে ঝাঁকে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে শিকার করে। বাইরে যে কুলিটি গেছে তাকে তাড়াতাড়ি ডাকো, বেশি দূরে যেন না যায় তাড়া করতে করতে। তার কথা শেষ হবার সাথে সাথে বাইরে থেকে একটা আর্তনাদ শোনা গেল। সকলে কুলিটির বিপদ আন্দাজ করে ঘরের বাইরে পা বাড়ালো। বাইরে বেরিয়ে সকলেই দেখতে পেল একটা বিভৎস দৃশ্য। কমস কনেকথাসগুলি আর নেই। তার জায়গায় একটা নতুন প্রাণীর উদ্ভব হয়েছে, ভেলোসিরেপ্টর। 6 ফুট উচ্চতা বিশিষ্ট প্রাণীটি তার দাঁত দিয়ে কুলিটির পা ধরে তাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। বোঝাই যাচ্ছে তার কামড়ের জোর ক্ষণে ক্ষণে বাড়ছে, আর তার সাথে সাথে বাড়ছে কুলিটির আর্তনাদ। তার হাতে থাকা কারেন্ট শব্দ বা দণ্ডটি নিচের মাটিতে পড়ে রয়েছে। বুলেট জানোয়ারটিকে লক্ষ্য করে রাইফেল চালায়। বুলেট জানোয়ারটির বুকে গিয়ে লাগলো, সাথে সাথে সেও কুলিটিকে ছেড়ে দিল। কিন্তু ততক্ষণে কুলিটির পায়ের অবস্থা শোচনীয়। আর তারপরে হয়ে গেল আরেকটি অঘটন। এতক্ষণে তারা খেয়াল করেনি যে জানোয়ার একটা নয়, অনেকগুলো। গুলির চোটে সেই ভেলোসিরেপ্টর ভেঙে গেলেও তার চারপাশ থেকে আর প্রাণীগুলি কিন্তু দৌড়ে পালায়নি। অনন্তর এমন মনে হচ্ছে যে তারা রাইফেল শব্দে ভয় পর্যন্ত পায়নি। চোখের পলকে অন্য আরেকটি ভেলোসিরেপ্টর হতভাগ্য কুলিটির পা ধরে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে পাশের ঝোপটিতে নিয়ে গেল। বুলেট আরেকবার রাইফেল চালাতেই দেখা গেল রাইফেলের বুলেট শেষ। ঝোপটিতে আরও একটি ভেলোসিরেপ্টর ঢুকলো এবং তাদের কানে এলো কুলির কর্ণভেদী শেষ চিৎকার। কিন্তু বাইরে থাকা 7-8টি ভেলোসিরেপ্টর তাদের দিকে তাকিয়ে থেকে ফোঁস ফোঁস করতে লাগলো। ব্যাপারটা খুবই স্পষ্ট, তারা এবার তাদেরকেই আক্রমণ করবে। অনন্ত এবং ডেভিড রাইফেল নিয়ে এগিয়ে গেল। প্রাণীগুলি তাদের কাছে প্রথমে ক্ষিপ্র গতিতে আসতে শুরু করেছিল, কিন্তু পর মুহূর্তে দুজনের রাইফেল গর্জাতে দেখে এদিক ওদিক পাথরের আড়াল হয়ে গেল। কিন্তু তারা পালিয়ে গেল না, যেন তারা কোনো কিছুর অপেক্ষায় রয়েছে। তারা আক্রমণ করতে চাইছে, কিন্তু এটা জানে যে গুলিতে আঘাতে তাদের ক্ষতি হবে। তা সত্ত্বেও তারা এই খাদ্য ছাড়তে পারছে না। অনন্তর মনে হলো এই বিশেষ প্রাণীটির যেন একটা আলাদা ভাবনা আছে। সবথেকে বড় কথা, এদের মস্তিষ্ক যেন সবকিছু জল্পনা পরিকল্পনা করে চলে। অন্য প্রাণীদের তুলনায় এদের নিজেদের বেশ বুদ্ধি আছে। লেভেন চেঁচিয়ে উঠল, সকলে ওই ঘরটির মধ্যে ঢুকে পড়ো। তার আগেই ঝোপে থাকা আগের ভেলোসিরেপ্টরটি তাদের দিকে এগিয়ে এলো, কিন্তু অনন্ত এবং ডেভিডের রাইফেল মাত্র 2 বার গর্জন করে উঠল। অনন্ত ট্রিগারে চাপ দিয়ে দেখে বুলেট আর বেরোচ্ছে না, তার মানে বুলেট শেষ। তবে ঝোপ থেকে আসা প্রাণীটি না মরলেও আহত হয়েছে বেশ। আর তারপরেই তারা দেখল এক আশ্চর্য ঘটনা। পাথরের আড়াল থেকে বাকি প্রাণীগুলি বেরিয়ে আসছে। তারা যেন বুঝতে পেরেছে শত্রু এখন নিরস্ত্র, তাকে সহজেই আক্রমণ করা যাবে।
আর এই অপেক্ষাতেই যেন তারা পাথরের আড়ালে চুপটি করেছিল। তাড়াতাড়ি ঢুকে পড়ো। অনন্ত এবং ডেভিড পড়ি কি মরি করে পুনরায় ল্যাবরেটরিতে গিয়ে ঢুকলো। তারা ঢোকার সাথে সাথে লোহার দরজা বেঁধে দেওয়া হলো এবং তার উপরে একটি আলমারি রাখা হলো। আলমারি রাখার সাথে সাথে দরজায় প্রচণ্ড আঘাত হলো বাইরে থেকে প্রাণীগুলো সকলেই ধাক্কা দিচ্ছে। পুরনো জং ধরা লোহার দরজা কতক্ষণই বা তাদের রক্ষা করতে পারবে? জানোয়ারগুলো তো দরজা ভেঙে ঢুকে যাবে। আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। কিন্তু আমরা যাবোটা কোথায়? পিছনের জানলাটি ভাঙতে থাকো। তার কথাটা শেষ করার সাথে সাথে সামনে কাঁচের জানলার একটি অংশ ভেঙে ভেলোসিরেপ্টরের মুখ দেখা গেল। আর তার সাথে সাথে আরো 2-3টি জানোয়ার মিলে জানলার কাঁচ ভেঙে ফেলার চেষ্টা করছে। সকলে আতঙ্কে আরো কাঠ হয়ে যায়। জানলা নয়, উপরের টিনের ছাউনি ভেঙে পালাতে হবে। কথাটি শোনার সাথে সাথে ডেভিড ঘরের পেছনের দিকের একটি টেবিলের উপরে উঠে রাইফেলের কাঠের অংশটা দিয়ে টিন ভাঙতে শুরু করলো। তার দেখা দেখি অনন্ত এবং পোলার্ড এগিয়ে এলো। এদিকে জানলার সবকটি কাঁচ ভেঙে 2টি ভেলোসিরেপ্টর জানলার কাঠের গারদটি কড়মড় করে চিবিয়ে ভাঙতে উদ্যত হয়েছে। এদিকে অন্যগুলি প্রায় দরজা ভেঙে ফেলেছে। প্রেস্টন এবং উইলিয়াম জানলার প্রাণীগুলিকে লক্ষ্য করে হাতের কাছে যা জিনিস পাচ্ছে সেটাই ছুঁড়ে মারছে। টেবিলের উপরে থাকা ছোট ফ্লাক্স, টেস্ট টিউব, বইপত্র সবকিছু তারা প্রাণীগুলির উদ্দেশ্যে ছুঁড়ে মারছে। কিন্তু এভাবে আর কতক্ষণ? এই প্রাণীগুলিকে ঠেকিয়ে রাখা যাবে না। তাড়াতাড়ি টিনের ছাউনি না ভেঙে বেরিয়ে এলে এই প্রাণীগুলি তো এখনই চিবিয়ে খাবে। 2 মিনিট মতো সময়ের ব্যবধানে অনন্তদের টিন ভাঙা হয়ে গিয়েছে। ক্রিস্টন, মার্থা, উইলিয়াম, তোমরা আগে এসো। প্রথমে এই 3 জনকে ওপরে তোলা হলো, তারপরে সেই আক্রান্ত কুলিটিকেও। লেভিন, পোলার্ড, অনন্ত এবং বাকি 3 জন কুলি ওঠার পরে ডেভিড ওঠার সময় দেখতে পেল ভেলোসিরেপ্টরগুলো জানলার গারদ ভেঙে ঢুকে পড়েছে। তারপরে বাকি ঢুকছে দরজা ভেঙে আলমারি ঠেলে। তাকে হয়তো প্রাণীগুলো দেখতে পেয়েছে। ডেভিড অবশ্য ভেলোসিরেপ্টরের ধরতে পারার আগেই টিনের ওপরে উঠে পড়েছে। অন্যরা সকলেই বাড়ির পেছন দিকে নেমে পড়েছে এতক্ষণে। শুধুমাত্র অনন্তই তার জন্য দাঁড়িয়েছিল ছাউনির উপরে শেষ প্রান্তে। ডেভিড দৌড়ে আসার সময় বুঝতে পারে জানোয়ারগুলো একবার টিনে ধাক্কা মারছে। হয়তো জানোয়ারগুলো যেদিকে দিয়ে তাড়াপ করে বেরিয়েছিল সেদিক দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সৌভাগ্যক্রমে লেজের দরুন তারা বেরোতে পারছে না। ডেভিড আর অনন্ত নিচে লাফিয়ে পড়ার সাথে সাথেই সবাই অন্ধের মতো ছুটতে লাগলো। কিন্তু আবারও একটা আতঙ্কজনক শব্দ তারা শুনতে পেল। দৌড়তে টিন ভাঙার একটা দারুণ শব্দ অনন্তের কানে এসে পৌঁছালো। এর মানে এটাই যে জানোয়ারগুলি টিন ভেঙে বেরিয়ে পড়েছে। সকলে না থেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলেছে। এবার অনন্ত তাদের পেছনে কিছু একটা ছুটে আসা শব্দ পেল। তার মানে প্রাণীগুলো এখনো তাদের পিছু ছাড়েনি। তারা যে দৌড়াতে অত্যন্ত দক্ষ সেটা আর বলে দিতে হয় না। দৌড়ানোর শব্দের সাথে সাথে এবার যুক্ত হয়েছে প্রাণীগুলির ডাক। এর কিছুক্ষণ পরে অনন্ত শুনতে পেল তারা যেদিক দিয়ে দৌড়ে চলেছে তার দুপাশের ঝোপ দিয়ে প্রাণীগুলি এগিয়ে চলেছে। অনন্ত তখনই বুঝতে পারে এই প্রাণীগুলির মস্তিষ্ক যথেষ্ট প্রখর। সমস্ত প্রকার সরীসৃপ প্রাণীদের মধ্যে এতটা বুদ্ধি নেই যে তারা গোল করে শিকারকে চক্রাকারে ধরবে। সাধারণত এসব প্রাণীগুলির স্বভাব সরাসরি শিকারের উপরে ঝাঁপিয়ে পড়া, কিন্তু এরা তা করছে না। একদম পরিকল্পনা মাফিক শিকারকে খেলিয়ে প্রায় অবসন্ন করে গোটা দলটাকে একসাথে ধরবে। অনন্ত যেটা ভাবছে পর মুহূর্তেই সেটা ঘটল। প্রাণীগুলি তাদেরকে চক্রাকারে ঘিরে ফেলেছে। সকলেই থমকে যায়। 8টি ভেলোসিরেপ্টর তাদেরকে চক্রাকারে ঘিরে রেখেছে। জানোয়ারগুলো দাঁত বার করে আওয়াজ বার করতে থাকে। লোহার বালতি মাথায় পড়ে তীক্ষ্ণ শীষের মতো শব্দ করলে যেরকম শব্দ শোনায়, আওয়াজটা ঠিক সেই রকম। তারা সকলে ওর পিঠে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার কি হবে? লেভিনের কাছে রাইফেলটা অবশ্য রয়েছে, কিন্তু ঘুম পাড়ানি বুলেটও তো মাত্র 8টা, জানোয়ারও 8টা।
কিন্তু একটাকে মেরে বাকি বুলেট লোড করতে করতে তো বাকি 7টা তৎক্ষণাৎ ঘাড়ে কামড় বসাবে। জানোয়ারগুলি ফোঁস ফোঁস করতে করতে তাদের দিকে এগিয়ে আসছে এক পা করে। অনন্ত এরকম বিভীষিকা অনেকবারই দেখেছে, কিন্তু এটাই যে জীবনের শেষ বিভীষিকা তাতে কোনো সন্দেহ নেই। শেষ ভরসা হিসাবে খালি রাইফেলটিকে অনন্ত বাড়িয়ে ধরল, পোলার ঝোপ কাটার কাটারিটা ধরল। তারা জানে এসবে কিচ্ছু হবে না। যে জানোয়ার রাইফেলকে ভয় পায় না সে যে কতটা হিংস্র হতে পারে তা ভেবেও খুন কিরালা করা যাবে না। জানোয়ারগুলি আক্রমণ করতে যাবে এমন সময় ঘটল সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। ভেলোসিরেপ্টর তাদের গায়ে আক্রমণ করার আগেই অন্য দিক থেকে রাইফেলের বুলেট এসে তাদের দেহ বিদ্ধ করে দেয়। 5টি প্রাণী রাইফেলের আঘাতে দরুন আহত হয়েছে, আর বাকিগুলি পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। কিন্তু রাইফেল চালালো কে? বরং একজন রাইফেল চালায়নি, অন্তত জনা 10 লোক জানোয়ারগুলোর উপরে রাইফেল চালিয়েছে। তারা সকলেই হতভম্ব, কিন্তু হতভম্ব হওয়া এখনো বাকি আছে। ঝোপ কেটে রাইফেল যারা চালিয়েছিল তারা বেরিয়ে এলো। তাদের মধ্যে 2 জনকে চিনতে পারল, পোর্টেবল কক্স এবং ফকম্যানোড। সকলেই হতভম্ব। সবাই জানে এরা 2 জন তো সেদিন ব্র্যাকিওসরাসের পায়ের তলায় পৃষ্ঠ হয়ে কিংবা খাদ থেকে পড়ে গিয়ে প্রাণ হারায়। তাহলে কি তোমরা জীবিত ছিলে? হ্যাঁ ঠিক, আমরা বেঁচে গিয়েছিলাম। আমি আর রুট দুজনে পাহাড়ের ঢালের ওপর দিকে উঠে গেছিলাম। তোমরা যে অন্য ফাটল পথ ধরে ঢুকে যাবে সেটা ভাবতে পারিনি। তারপর সেখান থেকে আমরা যে জায়গা থেকে সমুদ্র থেকে উপরে উঠে এসেছিলাম সেটিকে শনাক্ত করতে পারলাম। তারপর জাহাজে গিয়ে অন্য লোকজনকে সব কথা বলে লোকলস্কর নিয়ে তোমাদেরকে খুঁজতে আসি। কিন্তু ভাগ্য ভালো যে এই দ্বীপে এসে 1 ঘন্টার মধ্যেই তোমাদেরকে খুঁজে পেয়েছি। কিন্তু তোমরা এত তাড়াতাড়ি এলে কি করে? এখান থেকে একটু এগিয়েই একটা নালা মতন নদী রয়েছে, সেদিক দিয়েই এসেছি। চলো তাহলে জাহাজে ফেরা যাক। মিস্টার রুডলফ, আপনারা সকলে জাহাজে নয়, আপনারা হেলিকপ্টারে যাবেন। হেলিকপ্টার? সেটা কোথা থেকে এলো? 2টি হেলিকপ্টার জাহাজের পেটিতে আগে থেকেই ছিল, কিন্তু ব্যাপারটা শুধুমাত্র আমি, ফকম্যান এবং লেভিনই জানতো। সকলেই লেভিনের দিকে তাকালো। সে কেন এই কথাটি বলেনি এতদিন? তোমরা হেলিকপ্টারে চলে যাও, এখান থেকে স্যান ডিয়েগোতে যাবে তোমরা, সেই মতোই পাইলট তোমাদের নিয়ে যাবে। কিন্তু আমি, ফকম্যান, পোর্টেবল বাকি লোকজনকে নিয়ে পরে জাহাজে যাব। আমাদের এখানে একটু কাজ আছে। এখন আবার এখানে আপনার কি কাজ আছে? আমাদের উদ্দেশ্য তো ছিল এই দ্বীপে কি প্রাণী আছে সেটিকে খুঁজে বের করা, আর তার পিছনে থাকা রহস্যটিকে খোঁজা। আমাদের কাজ তো শেষ। এখন আপনার কি কাজ আছে এই দ্বীপে? আছে বই কি, তোমরা চলে যাও, আমি 2 দিনের মধ্যে জাহাজ নিয়ে চলে যাব। এরপরে আর কেউ অবশ্য তাদের ঘাঁটালো না। জিজ্ঞেস করে লাভ কি? সে তো কোনো উত্তর দিতে রাজিই নয়। অগত্যা সকলেই নৌকায় বসে জাহাজে এলো। তারপরে কথা মতো তাদেরকে হেলিকপ্টারে তোলা হলো। ওপরে উঠে অনন্ত এসলা কোকোস দ্বীপটিকে দেখছিল। লেভিন যে কেন এখানে এখন রয়েছে আর অনন্ত কিছুতেই সেটা বুঝে উঠতে পারছে না। সকলেই হয়তো ভাবছে অভিযান এখানেই শেষ, কিন্তু অনন্তের মন বলছে ক্রেটেশিয়াস অভিযান এখনো বাকি আছে। 3 দিন সান্তিয়াগোতে এসে পর্যন্ত অনন্ত স্বস্তি পায়নি। লেভিন কেন এখনো ইসলা কোকোস দ্বীপপুঞ্জে রয়েছে? ডেভিড আর পোলার্ড আটলান্টায় ফিরে যাবার কথা বলেছিল অনন্তকে অনেকবার, কিন্তু অনন্ত বলছে তারা কোন কারণে দ্বীপে ছিল সেটা না জেনে আটলান্টায় ফিরে যাবে না। তারাও চিন্তা করেছে অবশ্য কেন লেভিনরা এলো না, কি কাজ থাকতে পারে তাদের, কিন্তু তারা কোনো ধারণাই করতে পারছে না লেভিনের আসল উদ্দেশ্য সম্বন্ধে।
সকলেই অত ভাবছে সে নিছক দ্বীপটিকে পুরো ঘুরে দেখতে চাইছে, কিন্তু সত্যি কি আসলে তাই? অনন্তের মনে আরেকটি ধারণা এসেছে। সেই ধারণাটি লেভিনের সেই দ্বীপটিতে থাকার জন্য উপযুক্ত হতে পারে, কিন্তু ধারণাটি যদি সত্যিই হয় তবে তো। আরো 2 দিন পরে অনন্তরা খবর পেল লায়ন ফিশ সান্তিয়াগোতে এসে বন্দর করেছে। বন্দরে গিয়ে তারা দেখতে পেল পোর্টেবল কক্স, ফকম্যান উড এবং রিচার্ড লেভিন বেশ জম্পেশ গল্প করছে। কুলিগুলিকে দেখে মনে হলো তারা বেশ বিধ্বস্ত শারীরিক দিক থেকে। আর সব থেকে আশ্চর্য আরেকটি জিনিস অনন্তর নজরে পড়ল, একটি বিরাট কাঠের বাক্স, উচ্চতায় প্রায় 25 ফুট তো হবেই। বাক্সের কাঠগুলো অনেক মজবুত বলে মনে হলো। পোলার তাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, মিস্টার লেভিন, তোমরা এতদিন ওই দ্বীপে কি করছিলে? আসলে পোলার্ড, আমাদের সবার ইচ্ছা ছিল এই জায়গাটিকে পুরোটা দেখার, যদি আর কোনো রহস্য পাওয়া যায়। আসলে ওখানে কত প্রকারের ডাইনোসর আছে সেটা আমাদের দেখার ইচ্ছে ছিল বই কি। মিস্টার লেভিন, এই কাঠের বাক্সটিতে কি এনেছেন? সেরকম কিছুই না, বাকি যেসব খাদ্য রসদ, ওষুধপত্র, অন্যান্য জিনিসপত্র ছিল সেগুলোই এখানে দেখেছি। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আপনি আবার সেখান থেকে কোনো প্রাণী নিয়ে আসেননি তো? হ্যাঁ, কি বলছো অনন্ত? একটা ডাইনোসর নিয়ে আসা কি সম্ভব? কিন্তু আমি এটা কখন বললাম যে আপনি ডাইনোসরই এনেছেন? আর কোনো উল্লেখযোগ্য প্রজাতি তো সেখানে নেই, তাই বললাম আর কি। তাহলে এসে যখন পড়েছেন তবে এখন আটলান্টায় ফিরে চলুন। না না, আমরা এখানে 1 সপ্তাহ থাকবো, তারপর যাব। তোমরা এক কাজ করো, তোমরা না হয় চলে যাও। এরপরে একটি কুলি এসে জবাব দিল, ট্রাক এসে গেছে মিস্টার উড। ঠিক আছে, ওই বাক্সটাকে ট্রাকে তোলো। কাঠের বাক্সটিতে যদি তোমাদের অন্যান্য জিনিসপত্র থাকে তবে সেগুলো তো বের করে নিতে পারো। খামোখা ট্রাক ভাড়া করেছো কেন? তাও আবার এত বড় একটা ট্রাক। ওহ, তোমরা এত প্রশ্ন করো। কাঠের বাক্সে কি জিনিস আছে কি না আছে সেটা তো বললাম, আর এই বাক্সে কি আছে তা নিয়ে তোমাদের এত কেন মাথা ব্যথা? তোমরা সবাই আটলান্টায় ফিরে যাও, আমরা আসছি পরে। সেখানে গিয়ে তোমরা তোমাদের অভিযানের জন্য যোগ্য পারিশ্রমিক পেয়ে যাবে। অনন্ত এবার 2 পা এগিয়ে এসে বলল, দেখুন মিস্টার লেভিন, আমরা পারিশ্রমিকের জন্য অভিযানে আসিনি, অন্তত আমি তো নই। অভিযান করা আমার কাছে পেশা নয়, নেশা। প্রত্যন্ত অঞ্চলের রহস্য উদ্ঘাটন করা একটি অভিযাত্রীকের পরম উদ্দেশ্য। কোনো কিছু না দেখাকে আবিষ্কার করা এটা একটা অভিযাত্রীকের কাছে স্বপ্ন। তাই অনুরোধ করে বলছি, ভবিষ্যতে আর কোনোদিন অভিযাত্রীদের এই স্বপ্নটিকে টাকা পয়সার নিরিখে তুলনা করে দেখবেন না। ইতিমধ্যে ট্রাকটির ওপরে কাঠের বাক্সটি তোলা হয়ে গিয়েছিল। লেভিন কিছুক্ষণ অনন্তের দিকে তাকিয়ে থাকে, তাকে আর কোনো উত্তর না দিয়ে সে চলে যায়। সত্যি বলতে যখন তারা বলতে চাইছে না কথা, তখন আর জোর করে মুখ থেকে কথা বার করানো যাবে না। তারা চলে যাবার পরে ডেভিড বলে, এরা যে এতই সংকীর্ণ মনের মানুষ তা যদি আগে জানা থাকতো। আমাদের এখনই উচিত আটলান্টায় ফিরে যাওয়া। লেভেন নিজের মতো থাকুক, করুক যেটা সে করতে চায়। ঠিকই তো, এত বছর আমি তার সাথে কাজ করেছি, কিন্তু ওর এই স্বভাবটা আমার একদমই ভালো লাগে না। শুধু শুধু সামান্য কোনো ব্যাপার নিয়ে ভনিতা করে। আর এখন তো আর তারা ইসলোকোকোস দ্বীপপুঞ্জে নেই, সভ্য জগতে চলে এসেছে। তাই ওদের বিষয়ে আর আমাদের চিন্তা বাড়িয়ে কাজ নেই। ডেভিড এবং লেভিন ফিরে যাবার জন্য তোড়জোড় করছিল। অনন্ত যেতে চাইছে না। লেভিন সম্পর্কে সে যে ধারণাটি প্রথমে করেছিল, তার সাথে ওই কাঠের বাক্স এবং সেটি সম্বন্ধে সঠিক কথা না বলে রহস্য করে রাখা সব যেন এক সূত্রে গাঁথা। আরও 2 দিন পরে পোলার এবং ডেভিড একেবারে যাওয়ার জন্য প্রস্তুত। সেই দিনে
এক ঘটনা তাদের সামনে এলো। পোলার্ড, উইলিয়াম এবং ডেভিড ও তার স্ত্রী ঠিক যাত্রার মুহূর্তে তারা বাইরে গিয়ে একটা খবর পায়। রাস্তায় রাস্তায় পোস্টারে পোস্টারে ছয়লাভ, বিল্ডিংয়ের দেওয়ালে, ইলেকট্রিকের পোলে, গাছের গুড়িগুলিতে সব জায়গায় পোস্টার সাঁটানো। তাতে উল্লেখ্য একটাই খবর, সম্প্রতি ইসলা কোকোস দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক ভৌগোলিক সংগঠনের ৫ম অভিযান চালায়, আর তাতে তারা ফল পায়। তারা সেখানকার রহস্য এবং অদ্ভুত জানোয়ার সম্পর্কে জানতে সক্ষম হয়। কিন্তু অভিযাত্রী রিচার্ড ল্যাভেন, ফকম্যান উড এবং পোর্টেবল কক্স একটি অদ্ভুত জিনিস সেই দ্বীপপুঞ্জ থেকে আপনাদের জন্য এনেছে। আশা করা হচ্ছে এই রকম জিনিস আপনারা এর আগে কখনো দেখেননি। জিনিসটি কি এখনই বলা যাবে না, কিন্তু যদি আপনাদের জানার ইচ্ছে হয় তবে 5ই মার্চ সান্তিয়াগো সিভিক সেন্টার হলে আসবেন। সন্ধ্যা 7টার দিকে আপনারা সেই অভূতপূর্ব বস্তুটি দেখতে পাবেন। টিকিট মূল্য খুবই ন্যূনতম। ডেভিড পোলার্ড এদিক ওদিক তাকিয়ে রয়েছে। তারা বুঝতে পারে যাত্রা এখন স্থগিত রাখতে হবে। তাদের প্রথম কর্তব্য হোটেলে ফিরে অনন্তকেও খবরটি দেওয়া। প্রমাণস্বরূপ উইলিয়াম একটি পোস্টটা খুলে নিল। তারা সব ব্যাপারটা অনন্তকে জানায়। উইলিয়ামও হাতে থাকা পোস্টারটি অনন্তকে দেয়। লেখা পড়ে শেষ করে অনন্ত বলে, আমার তো আগেই সন্দেহ হয়েছিল লেভিন ওই কাঠের বাক্স করে কোনো ডাইনোসরকে এনেছে, কারণ সে জানে এই অদ্ভুত সরীসৃপ প্রাণী সম্পর্কে খুব কম লোকই বিশ্বাস করবে যে তারা এখনো বেঁচে রয়েছে। তাদের কাছে ডাইনোসর এত বছর ধরে জীবিত রয়েছে এই কথাটি বললে যেমন বিশ্বাস করবে না, তেমনি এইসব প্রাণীগুলিকে যে একজন নিজের হাতে ল্যাবরেটরিতে বানিয়েছে এই কথাটিও কেউই মানবে না। আর তার জন্য সে একটা আস্ত ডাইনোসর এরকম জনবহুল শহরে নিয়ে আসবে। এইসবের জন্যই তো সে আমাদেরকে কিছু বলেনি প্রথম থেকে, আর ভেবেছিল আমাদের ভাগিয়ে এখানে সে লোকজনকে একটা আস্ত ডাইনোসর দেখিয়ে খ্যাতি অর্জন করবে। তাহলে আমাদের তাড়াতাড়ি এখন তাদেরকে আটকানো উচিত। এখন বোধহয় তাকে আর আটকানো যাবে না। আপনি হয়তো ঠিকই বলেছেন, এখন হয়তো আর তাদের ঠেকানো যাবে না। তাহলে মিস্টার সেন, এখন কি করা উচিত? অনন্ত কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আমার মনে হয় 5ই মার্চ মানে কালকে আমাদের স্যান্ডিওগে সিভিক সেন্টারে যাওয়া উচিত। পরের দিন বিকাল থেকে সিভিক সেন্টারের লম্বা লাইন। এরকম লোক সমাগম আগে কখনো এই শহর দেখেনি। ছেলে মেয়ে বাচ্চা বুড়ো কি নেই। অনন্তরা গিয়ে তো অবাক, এত যে লোক সমাগম তা তো তারা আগে ভাবেইনি। প্রথমে গিয়ে ভেবেছিল সহজে টিকিট পাওয়া যাবে, কিন্তু সে ঘুরে বালি। প্রথম দিনের টিকিট আগেই সব শেষ। এখন বেশিরভাগ লোক দ্বিতীয় দিনের জন্য টিকিট কাটতে ব্যস্ত। কাউন্টারের সামনে গিয়ে তারা শুনল দ্বিতীয় দিনের প্রায় সমস্ত টিকিট শেষ। ডেভিড বলল, এবার বুঝতে পারলে তো, লোকে সকলেই ভাবছে ইসলা কোকোস থেকে যখন কিছু আনা হয়েছে তখন সেটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে। মানুষও বিশ্বাস করে না কিছুতেই, কিন্তু যখনই দেখে সেটা তাদের হাতের মুঠোয় তখন সুর সুর করে সবাই চলে আসে। কিন্তু যদি কোনো বিপদ হয় তখন এতগুলো লোককে কি বাঁচানো যাবে না? কিন্তু আমরা তো মনে হয় ঢুকতে পারবো না, সব টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু আমাদের যে আজকে যেতেই হবে। কিভাবে যাবে? প্রথমে ভেবেছিলাম লেভিনের চোখের আড়ালেই যাব, কিন্তু এখন মনে হচ্ছে তার শরণাপন্ন হয়েই ঢুকতে হবে। হলের সামনে প্রবেশদ্বারে প্রচণ্ড ভিড়। লোকজন প্রবেশের জন্য রীতিমতো হুড়োহুড়ি করছে। কয়েক ধাপ সিঁড়ি ভেঙে হলের দরজা। সিঁড়ির মাঝে লাল কার্পেট বিছানো। দুজন সন্ডা মার্কা লোক দরজার দুপাশে দাঁড়িয়ে টিকিট দেখে লোকজনকে ভেতরে প্রবেশ করাচ্ছে। সামনে প্রচণ্ড কোলাহল। দরজার ধারে লোক দুটো হিমশিম খাচ্ছে। অনন্ত ভেবেছিল কোলাহলের ফাঁকে সে ঢুকে পড়বে, কিন্তু সে আর হলো না।
অনন্ত ঢুকতে যাচ্ছিল, কিন্তু দরজার ডান দিকের লোকটা তাকে ধরে ফেলল। মিস্টার, আপনার টিকিট। দেখুন, প্রথম দিনের টিকিট আমরা পাইনি, কিন্তু আমাদের ভিতরে যাওয়াটা জরুরি। অযথা ভিড় বাড়াবেন না। কালকের টিকিট পান কি না সেটা দেখুন কাউন্টার থেকে। কিন্তু আমাদের ভিতরে যেতে হবে। আর এটা জানিয়ে রাখি, ইসলা কোকোস দ্বীপপুঞ্জের অভিযানে আমরাও ছিলাম, তাই আমাদেরও অধিকার আছে বিনা বাধায় ঢোকার। না, আমরা ভিতরে যেতে দিতে পারবো না। কর্তৃপক্ষ আমাদের বলেনি যে তাদের অভিযানের সাথীরা আসবে। জানা থাকলে নিশ্চয়ই দিতাম। আর তোমরা যে তাদের সাথী তার প্রমাণ কি? শেষবারের মতো বলছি, বাইরে যান। অনন্তের পিছনে উইলিয়াম ছিল। সে হলের সামনে করিডোর দিয়ে পোর্টেবল কক্সকে দেখতে পায়। তাকে ডেকে সে ডাকতে থাকে, মিস্টার কক্স, মিস্টার কক্স। পোর্টেবল কক্স তার নাম ধরে কেউ ডাকছে সেটা শুনতে পায় এবং তারপর দরজার ধারে তাদেরকে দেখতে পায়। প্রথমটায় তাকে দেখে বোঝা গেল অনন্তরা যে আসবে তা সে মোটেই আশা করেনি। বোঝা গেল অনিচ্ছা সত্ত্বেও সে তাদের দিকে এগিয়ে আসছে। তোমরা যে আসবে তা তো ভাবতে পারিনি। তা তোমরা বাইরে কেন? ভেতরে এসো। দরজায় সেই লোকটি বলে ওঠে, কিন্তু ওদের কাছে টিকিট নেই। টিকিট কেননি তোমরা? তা বসার তো বেশ ভালোই জমিয়েছেন আপনারা। আমরা তো আর জানতাম না যে প্রথম দিনের টিকিট এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওদের 6 জনকে ভেতরে আসতে দাও। ভেতরে ঢুকেই অনন্ত প্রথমে প্রশ্ন করল, মিস্টার কক্স, এবার বলবেন আমাদের অন্ধকারে রেখে আপনারা কোন জানোয়ার ইসলা কোকোস থেকে নিয়ে এসেছেন? আমি সেটা বলতে পারবো না। যখন সবাইকে দেখানো হবে তখন তোমরাও দেখতে পাবে। কোন জানোয়ারকে নিয়ে এসেছেন আপনারা, তা সেই বিষয়ে আমাদের যে স্বভাবতই কৌতূহল উদ্রেক করবে, সেটা কি স্বাভাবিক নয়? কোন জানোয়ার এনেছি সেটা পরে জেনেই যাবেন। কিন্তু জানোয়ারকে এখানে আনার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমাদের 3 জনের। তাই এই কৃতিত্বের ভাগ তোমরা কেউই পাবে না। কৃতিত্বের ভাগ আমরা নিতে আসিনি। এত বড় জানোয়ারকে আপনারা কি সামলাতে পারবেন? আর এতগুলো লোকজন আজ এখানে জড়ো হয়েছে। যদি আপনাদের দিক থেকে কোনো গাফিলতি হয় তবে এতগুলো মানুষের কিন্তু জীবনের আশঙ্কা থাকবে। তার জন্যই আমরা এসেছি এখানে। তারপর অনন্ত করিডোর দিয়ে যাওয়ার সময় কিছুটা দূরে একটি জানোয়ারের মৃদু গর্জন শুনতে পায়। এত কোলাহল থাকা সত্ত্বেও এই জানোয়ারেরা আওয়াজ বেশ ভালোই স্পষ্ট। সেই চাপা গর্জন শুনে অনন্তর মনে অনুমান করতে পারে কোন জানোয়ারকে এরা ধরে এনেছে। তোমরা আদৌ জানোয়ারটাকে সামলাতে সক্ষম তো? অবশ্যই, জানোয়ারকে সামলানোর সব ব্যবস্থা আমরা করেছি। কথাটি বলেই হন্তদন্ত হয়ে সে চলে গেল এক অন্য জায়গায়। অনন্ত হলে ঢুকে দেখল সমস্ত আসন সংখ্যা ভর্তি। গুনে গুনে অন্তত 2500 লোক আজকে এখানে জমায়েত হয়েছে। অনন্তরা অবশ্য কেউ বসল না। তারা 6 জন মঞ্চের নিচের ডান দিকের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে। অনন্ত বুঝতে পারছে এ জানোয়ার যদি একবার সামনে থেকে ছাড়া পায় তবে শুধুই হল নয়, গোটা সান্দিয়াগো শহরটাকেই তছনছ করে দেবে। সন্ধে 6:30 নাগাদ অনুষ্ঠান শুরু হলো। প্রথমে বার্সা ও পরে ব্যালে নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হলো। অনন্ত এবার দেখতে পেল মঞ্চের ঠিক সামনে আরও একটি লাল পর্দা দেওয়া। বোঝা গেল সেখানেই প্রাণীটি রয়েছে, অথবা সেখান থেকেই দেখানো হবে। মঞ্চের উপরে এক পাশে নাচ হচ্ছে এবং অন্য পাশে চলছে সঙ্গীতের সুর। ভায়োলিন, পিয়ানো, ফ্লুট, গিটার, সোলাস ও ব্যাস, হর্নস, ব্যাসপোন, ক্ল্যারিটনস, কিচ্ছু বাদ নেই। আরও অনেক ধরনের নৃত্য পরিবেশনার পরে মঞ্চে লেভেন এলো, আর তার সাথে এলো পোর্টেবল কক্স এবং ফকম্যানহুড। স্পিকারের সামনে এলো লেভেন। হলের সমস্ত আলো বন্ধ করে তারা মাথার উপরে একটা স্পটলাইট ফেলল। কলারের উপরে লাল রঙের রিবনটা ঠিক করে নিয়ে লেভেন শুরু করলো। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। সম্প্রতি আন্তর্জাতিক ভৌগোলিক সংগঠন থেকে আমরা বিভিন্ন দেশের অভিযাত্রীরা
ইসলা কোকোস দ্বীপপুঞ্জে অভিযানে গেছিলাম। আর খুবই ভালো ভাগ্য যে আমরা কয়েকজন ফিরে আসতে পেরেছি, আর আমাদের কুলি এবং গাইড অনেকেই মারা গেছে। এবার আপনাদের সামনে রহস্য উদ্ঘাটন করার পালা। কোন ধরনের জীবজন্তু রয়েছে ওই দ্বীপটিতে, এটি আপনাদের কাছে একটি বড় প্রশ্ন। তো এবার কাজের কথায় আসি। ওখানে কি জীবজন্তু রয়েছে সেটি মুখে বললে আপনারা কখনোই বিশ্বাস করতেন না। অবশ্য বিশ্বাস না করারই কথা, কারণ তাদের এত বছর বাঁচাটা সম্ভব নয়। আবার যদি এটা বলি যে কোনো এক ব্যক্তি নিজের অসাধারণ বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেই জন্তুগুলোকে পুনরায় সৃষ্টি করেছে, তাহলে এই কথাটি তো আপনারা মানবেনই না, বরঞ্চ আমাদের নিয়ে হাসি ঠাট্টা উপহাস করবেন। আর তার জন্য আমরা অনেক কষ্ট করে একটি অদ্ভুত জানোয়ার ওই দ্বীপ থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আপনারা নিজের চোখেই দেখুন। এরপর লেভেন একটা মৃদু তুড়ি মারল, তার ফলে পেছনে থাকা লাল পর্দাটির দড়িগুলি খোলা হলো। সকলে শ্বাস রোধ করে বসুন আর নিজের চোখ কান খোলা রাখুন, কারণ এখন আপনাদের সামনে পেশ করতে চলেছি প্রাগৈতিহাসিক পৃথিবীতে বসবাসকারী সব থেকে ভয়ঙ্কর প্রজাতির সরীসৃপদের মধ্যে ভয়ঙ্করতম প্রাণী। অনন্ত বুঝতে পারছে সে যে ধারণাটি করছিল সেটি সত্যি হয়েছে। পৃথিবীর অষ্টম আশ্চর্য, দ্য টিরানোসরাস রেক্স। কথাটি বলার সাথে সাথে পেছন থেকে লাল পর্দাটি খুলে গেল, আর পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো দানব তুল্য জানোয়ার। আর তার সাথে সাথে জ্বলে উঠল হলের প্রত্যেকটি আলো। পর্দা ওঠার সাথে সাথে জানোয়ারটি ভীষণ গর্জন করে উঠল। সেই গর্জন শোনার সাথে সাথে সামনের সারিতে থাকা লোকজন ভয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হবার মতো থতমত খেয়ে গেল। টিরানোসরাস দু পায়ে দুটি শিকল বাঁধা এবং কোমরে আরেকটি শিকল বাঁধা। পলার, ডেভিড সকলে চমকে উঠল। তারাও ভেবে উঠতে পারেনি যে ইসলা কোকোস দ্বীপপুঞ্জ থেকে একটি আস্ত টিরানোসরাস ধরে আনবে তারা। চিন্তার কোনো কারণ নেই। জানোয়ারটির পা এবং কোমর ক্রোমিয়াম স্টিল নির্মিত শিকল দিয়ে বাঁধা। এটা অত্যন্ত মজবুত। নৃত্য পরিবেশনা হয়ে গেলেও মিউজিশিয়ানগুলো কিন্তু এখনো মঞ্চে রয়েছে। লেভিন তাদের দিকে তাকিয়ে তুড়ি মারতেই তারা আবার সুর বাঁধতে শুরু করলো। এদিকে জানোয়ারটা সমানে গর্জন করে যাচ্ছে, তার দিকে লেভিনের কোনো ভূক্ষেপই নেই। তারপরে মঞ্চে কক্স এবং উড উঠে এলো। এবার হল ভর্তি লোক করতালিতে ফেটে পড়ল। জানোয়ারের কিন্তু গর্জন থামেনি। তার গর্জনের হুঙ্কারে মিউজিশিয়ানগুলো ঠিক মতো করে বাদ্যযন্ত্র পর্যন্ত বাজাতে পারছে না। বায়ানের সুর উল্টো হয়ে যাচ্ছে। পিয়ানো বাজানোর লোকটি জানোয়ারের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে উল্টো পাল্টা আঙুল চালিয়ে বেতাল সুর তুলেছে। বেশ বোঝা যাচ্ছে তারা সব সুর তাল বেমালুম ভুলে গেছে। লেভিন আবারও বলতে শুরু করলো, এই জন্তুটিকে এখানে আনার পিছনে আমার আরো দুই অভিযাত্রী বন্ধুর হাত ছিল, পোর্টেবল কক্স এবং ফকম্যান উড। আবারও শুরু হলো করতালির রব। তবে আমাদের সাথে আরো অনেক অভিযাত্রী ছিল, কিন্তু তারা জানোয়ারকে আনতে আমাদের সাহায্য করেনি। কিন্তু তারা বাকি 6 জন আমাদের অভিযানে অনেক সাহায্য করেছে, আর তারা ওইখানে দাঁড়িয়ে। এরপর লেভেন অনন্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করলো। তবে এবার আর করতালি পড়ল না। 2-5 জন ভদ্রতার খাতিরে করতালি দিলেও সকলেই তাচ্ছিল্যের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়েছে। অনন্ত মনে মনে বলতে থাকে, দরকার নেই করতালির। লেভেন এই জানোয়ারটিকে এনে খুবই ভুল করেছে। কত বড় বিপদকে সে আমন্ত্রণ জানিয়েছে সে নিজেও বুঝতে পারছে না। এরপরে ডেভিড ও পোলার্ডকে প্রায় ঠেলে 10-15 জন খবরের কাগজের লোক এবং ক্যামেরাম্যান এলো। তাদের হাতে থাকা 8টা ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলো জানোয়ারটা সমেত 3 জনের। ছবি তোলার সময় ক্যামেরা ফ্ল্যাশ জ্বলার দরুন এবং আলো জানোয়ারের চোখে পড়ার দরুন সে আরও পাগল হয়ে উঠল।
টিরানোসরাস আরো পরিত্রাহী গর্জন করে উঠে ডান হাত পা দিয়ে হ্যাঁচকা টান মারে, আর তার ফলে পায়ে আটকানো শিকল সূত্র লোহার পিলারের কিছুটা উপরে চলে আসে। এই দৃশ্য দেখবার পর হলে থাকা সমস্ত দর্শক ছিট ছেড়ে দাঁড়িয়ে পড়ে। অনন্ত তখনই বুঝতে পারে বিপদ আসন্ন। সে চিৎকার করে ওঠে তখনই, সবাই পালান, পালান, হল ফাঁকা করুন। হল শুদ্ধ লোক পড়ি কি মরি করে পালাতে শুরু করলো। মঞ্চের সামনে থাকা খবরের কাগজের লোক আর ক্যামেরাম্যানগুলো তাদের ক্যামেরা বগল দাবা করে ছুটতে শুরু করেছে। মিউজিশিয়ানগুলি ও তাদের পিয়ানো ভায়োলিন ওখানেই ফেলে রেখে প্রাণ হাতে নিয়ে পালায়। লেভিন তো অবাক, এরকম তো হওয়ার কথা ছিল না। ফাকম্যান হুড গিয়ে এই দুদিন ধরে যারা জানোয়ারটিকে পুষেছিল তাদেরকে নিয়ে এলো। দেখতে দেখতে টিরানোসরাস দ্বিতীয় পাটিকেও আলগা করে নিল। কারেন্ট শক দেবার ওই দ্বন্দ্বটি নিয়ে 10-15 জন লোক জানোয়ারটিকে ঘিরে ধরল। এতক্ষণে ঘরের সমস্ত লোক বেরিয়ে গেছে প্রায়। লেভিন তখন বুঝতে পারে জানোয়ারটাকে আর সামলানো যাবে না। তখন তারা তিনজনও মঞ্চের পাশে ছোট্ট দরজা দিয়ে বেরিয়ে যায়। অনন্ত যখন হল থেকে প্রায় বেরিয়ে যাবে তখন সে দেখতে পায় কোমরের শিকলটিও ভেঙে ফেলে কারেন্ট শক এতক্ষণে যারা দিচ্ছিল তাদের একজনকে কামড়ে ধরে জানোয়ারটি। 2500 লোকের ভিড়ের রাস্তা একেবারে জনবিস্ফোরণে পরিপূর্ণ। পালান পালান! সকলেই কিং কর্তব্য বিমূঢ়। অনন্ত একদম গোড়া থেকে যে ধারণাটি করেছিল সেটি সত্যি হলো, এবং সেই ঘটনাটি ঘটল সেটি নিয়ে তার আশঙ্কা ছিল অনেক দিন থেকেই। ঠিক 30 সেকেন্ডের মধ্যে টিরানোসরাস হলের দরজা ভেঙে বাইরে এসে রাস্তার উপর নেমে এলো। কিন্তু জানোয়ারটিও ভেবাচাকে খেয়ে গেছে। এর আগে সে কখনো এত লোক সমাগম দেখেনি। রাতের অন্ধকারে এত রোশনাইয়ের আলো সে কখনো দেখেনি। রাস্তার 3-4টি গাড়ি ডাইনোসরের পায়ের সাথে সজোরে ধাক্কা খেল। এর ফলে জানোয়ারটি আরও ক্ষেপে উঠল এবং প্রবল গর্জন করে তারপর সামনে থাকা চতুর্মুখী ল্যাম্পপোস্টে কামড়ে ধরল। এক ঝটকায় ল্যাম্পপোস্টের সমস্ত বাতিগুলোকে খুলে নিয়ে দাঁত দিয়ে কামড়ে সেগুলোকে ছুঁড়ে মারে দূরে। তারপর একটা আস্ত জিপ গাড়ি তুলে নিয়ে সেটাকে ছুঁড়ে মারে সামনের বেলভেটে। এসবের ফলে লোকের মনে আতঙ্ক বেড়েছে বই কমেনি। দিক বিদিক জনশূন্য হয়ে সকলে এদিক ওদিক ছুটছে। আবারও গর্জন করে ওঠে টিরানোসরাস 4-5টি মানুষকে মুখে তুলে কলাতকরণ করতে থাকে। অনন্ত, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। প্রশাসন চলে এলে কিন্তু জানোয়ারটাকে আর বাঁচানো যাবে না। অনন্তের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি খেলে যায়। আচ্ছা, লায়ন ফিশ কি এখনো বন্দরে দাঁড়িয়ে রয়েছে? বোধহয় এখনো রয়েছে। কিন্তু জানোয়ারটাকে জাহাজ পর্যন্ত নিয়ে যাবে কিভাবে? হলের এই পিছন রাস্তা থেকে অন্য আরেকটি বড় রাস্তার সামনে পড়বে, সেখানে একটি চিড়িয়াখানা আছে। তবে একেবারে রাস্তার সামনে কিন্তু নয়, একটু দূরে। তারপরে সকলকে অবাক করে দিয়ে লেভিন হল থেকে বেরিয়ে আসে এবং তার হাতে সেই 10 হাতওয়ালা লম্বা রাইফেল। সে দাঁতে দাঁত ঘষতে ঘষতে বলতে থাকে, জানোয়ারটাকে এত সহজে যেতে দেব না। সে ট্রিগার চাপতে যাবে আর ঠিক আগেই ডেভিড তার হাতে এক লাথি মারে বন্দুকটিকে স্থানচ্যুত করে দেয়। লেভিন কিছু বুঝে ওঠার আগেই অনন্ত তার বাম গাল লক্ষ্য করে মারে এক ঘুষি। প্রচণ্ড। অন্যদিকে টিরানোসরাস একটি বাঁশের এক পাশে ধাক্কা মেরে কাজ করে ফেলেছে তাকে রাস্তায়। তাদের দ্রুত কিছু একটা করতে হবে, কিন্তু বাঁশের গলিতে তারা ঢুকতে যাবে এমন সময় তারা বুঝতে পারে এখানে আর যাওয়া যাবে না। সব লোক এখান দিয়ে পালাচ্ছে। মিস্টার সেন, এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই বোধহয় চিড়িয়াখানা। ওই লরিগুলোতে করেই জাহাজ থেকে জানোয়ারগুলোকে চিড়িয়াখানায় আনা হয়। অনন্ত বুঝতে পারে এবারে তার করণীয় কি। সে তৎক্ষণাৎ লেভিনের রাইফেলটি এবং পকেটে থাকা 4টে ডার্ট তুলে নিল। ডেভিড, পোলার্ড, তোমরা চলো আমার সাথে, আর তোমরা 3 জন কোনো নিরাপদ জায়গায় চলে যাও। যাবার সময় খ্রিস্টন অনন্তের হাত ধরে টানে। অনন্ত তার হাত ধরে মৃদু চাপ দিয়ে বলে, চিন্তা করো না, আমার কিছু হবে না। তারা 3 জন সে চিড়িয়াখানা ট্রাকের দিকে দৌড়ে যায়। ইতিমধ্যে এই বিভৎস জানোয়ার দেখে ট্রাকের ড্রাইভার ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছে। অনন্ত বুঝতে পারে তার কাজ আরও সুবিধা হবে।
ট্রাকের পেছন দিকে একটি বড় খাঁচা রয়েছে, আর সেই খাঁচাতে দুটি বাচ্চোয়ানো গন্ডার। খাঁচাটি কিন্তু ট্রাকের সাথে আলগা অবস্থায় নেই, বরং লোহার পাতের সাহায্যে ভালো করে আষ্টে পৃষ্ঠে বাঁধা। আমি চালাচ্ছি, কারণ এখানকার রাস্তাঘাট আমি ভালোভাবে চিনি। ট্রাকে উঠে সেটিকে উল্টো দিকে ঘোরানো হলো। ইতিমধ্যে জানোয়ারটি আরও দুটি গাড়ি এবং জনাদশেক লোককে আহত করেছে। তারপর পাশে থাকা আর একটি ল্যাম্পপোস্টের গোড়া থেকে উপরাতে যাচ্ছিল। তখন অনন্ত লোহার রড দিয়ে লরির পেছনের খাঁচায় বাড়ি মারতে মারতে জানোয়ারটির দৃষ্টি আকর্ষণ করে। টিরানোসোরাস তাদেরকে দেখতে পেয়ে প্রচণ্ড হুঙ্কার ছেড়ে ট্রাকের দিকে এগিয়ে আসে, তার প্রকান্ত দুটি পা ফেলে। টিরানোসোরাস কিছুটা এগিয়ে আসার পরেই অনন্ত ট্রাকে উঠে বলে, চলো চলো। পোহলের ইঞ্জিন চালু করে অ্যাক্সেলেটরে প্রবল চাপ বর্ষণ করল। রিভিউ মিররে দেখা যাচ্ছে জানোয়ারটি ক্ষিপ্র পদে এগিয়ে আসছে। খাঁচার ভেতরে থাকা গন্ডারগুলো চেঁচামেচি শুরু করে দিয়েছে। সামনের ডান দিকে ট্রাকটা বাঁক নিল। টিরানোসোরাস কিন্তু এখনও পেছনে পেছনে যাচ্ছে তাদের। সে সব কিছু ভাঙতে ভাঙতে তাদের পেছনে এখনও ধাবা করে চলেছে, যেন মৃত্যুর এক অপদেবতা। সামনের রাস্তাটিতেও তাও গাড়ি ঘোড়ার সংখ্যা কম। বোধহয় এটি ব্রড এক্সপ্রেসওয়ে। আর কিছুক্ষণের মধ্যে সামনে সমুদ্র দেখা গেল, আর ওই যে বন্দরে দাঁড়িয়ে রয়েছে লায়ন ফিশ জাহাজ। শেষ মুহূর্তে এসে পোলার্ড লরি স্পিড কিছুটা বাড়ালো, পাটাতন এখনো নামালো। পরি কি মরি করে তারা কোনো রকমের ট্রাক থামিয়ে সেখান থেকে নেমে গেল। অনন্ত যেমনটা ভেবেছিল ঠিক তেমনভাবেই জানোয়ারটিকে জাহাজের কাছে আনা গেছে। এবার পরিকল্পনা মাফিক সব কাজ হবে। পোলার্ড এবং অনন্ত জাহাজে উঠে গেল। ডেভিড গাড়ির কাছে দাঁড়িয়ে রইল। টিরানোসোরাস প্রথমে সেই খাঁচার উপরে এক কামড় বসালো। গন্ডার দুটি প্রায় ভয়ে আধমরা হয়ে গিয়েছে। ডেভিড তখনই তার হাতে থাকা লাল রঙের বাতিটি জ্বালিয়ে উঠল। সেই বাতি সাধারণত ট্রাফিক পুলিশের হাতে বেশি দেখা যায়। আলো জ্বালিয়ে ডেভিড জন্তুটিকে নিজের দিকে আকর্ষণ করে, আর জন্তুটিও সেই খাঁচা ভাঙতে পারবে না এটা উপলব্ধি করতে পেরে তার দিকে ধেয়ে আসে। ডেভিড হাতে থাকা লাল বাতিটি নিয়ে জাহাজের পাটাতন ধরে উঠতে থাকে, কিন্তু জানোয়ারটিও তার পিছু নিতে শুরু করে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ওপরের আকাশে সান দিয়াগো শহরে পুলিশ হেলিকপ্টার নিয়ে জানোয়ারটিকে মারার জন্য উদ্যোগী। কিন্তু অনন্ত জানে এই জানোয়ারটি একটি অ্যান্টিক, তাই একে অক্ষত দেহে আসল বাসস্থানে নিয়ে যেতে হবে। ডেভিড জাহাজের ওপরে উঠে লাল বাতিটি ফেলে দেয়, আর তারপরে অনন্ত বেরিয়ে আসে। টিরানোসোরাস রেক্স জাহাজের ওপরে উঠে তার মাথাটিকে আকাশের দিকে তুলে আর একটি গর্জন করল, আর তারপরে অনন্ত সেই 10 হাত লম্বা রাইফেলটিকে তাক করলো জানোয়ারটিকে লক্ষ্য করে। তারপরে জানোয়ারটি এগিয়ে আসার সাথে সাথে অনন্ত রাইফেলের ট্রিগারে চাপ দেয়। বোধহয় অনেক দিনের থকলে জানোয়ারটি দুর্বল, একটা ঘুম পাড়ানি দাঁড়েই কাজ হয়েছে। টিরানোসোরাস 2-3 বার খাবি খেয়ে জাহাজের মেঝের ওপরে মুখ থুবড়ে পড়ে যায়। গতকাল সান্তিয়াগো সিভিক সেন্টারে সন্ধ্যাকালীন একটি অনুষ্ঠানের আয়োজন করেন ইলেকট্রনিক্সের প্রফেসর ডক্টর রিচার্ড লেভেন। তার সঙ্গে ছিলেন আরও 2 জন, অভিযাত্রিক পোর্টেবল কক্স এবং ফকম্যান হুড। সম্প্রতি ইসলা কোকোস দ্বীপপুঞ্জের 5ম অভিযানে তারা গিয়েছিলেন। অভিযান শেষে তারা 3 জন উক্ত দ্বীপ থেকে একটি আশ্চর্য প্রাণীকে ধরে আনেন বলে শোনা যায়, আর তারা 3 জন সেই প্রাণীটিকে দেখাবেন বলে গতকাল অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন। কিন্তু তারা কোন প্রাণীকে তুলে এনেছেন সেটা উল্লেখ করেননি প্রথমে। তারপরে দর্শকদের সামনে পেশ করা হয় সেই অদ্ভুত জানোয়ারটিকে, টিরানোসোরাস রেক্স। হয়তো যারা সচক্ষে দেখেননি তারা এখনও খবরটি বিশ্বাস করবেন না। কর্তৃপক্ষ অবশ্য জানোয়ারটিকে আটকানোর জন্য যথেষ্ট ব্যবস্থা করেছিল, কিন্তু সেই ব্যবস্থা টেকেনি। এখানে উল্লেখ্য, গতকাল সিভিক সেন্টারে 2500 লোকের সমাগম হয়। দুর্ঘটনাগ্রস্তভাবে জানোয়ারটি তার শিকল ভেঙে হলের দেওয়াল ভেঙে রাস্তায় বেরিয়ে আসে।
তবে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সেই অভিযানের বাকি 6 জন অভিযাত্রী ডেভিড রুডলফ, অ্যালেন পোলার্ড, অনন্ত সেন এবং জানোয়ারটিকে খুব দ্রুতই শহর থেকে দূরে বন্দরে নিয়ে যান এবং জাহাজে পুনরায় সেই প্রাণীটিকে নিয়ে যান। কিন্তু তারপরেও জানোয়ারটি শহরের 15 জনকে হত্যা করে, 50 জন আহত হয় এবং 6টি মোটর গাড়ি এবং 1টি বাসের ক্ষতি সাধন করে। তবে এই ভয়ঙ্কর প্রাণীটিকে একটি জনবহুল শহরে প্রদর্শনী হিসাবে ব্যবহার করার জন্য এবং যোগ্য ব্যবস্থার অভাবে প্রাণীটি যে প্রকার ক্ষতি সাধন করেছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে এই 3 অভিযাত্রীকে। সান দিয়েগো প্রশাসন ইতিমধ্যে তাদেরকে কারাগ্রস্ত করেছেন এবং তাদের যোগ্য শাস্তি তারা পাবে। 6 মার্চ 1972, সান দিয়েগো, ক্যালিফোর্নিয়া। উইলিয়াম খবরের কাগজটিকে ভাঁজ করে রাখল। 2 দিন আগেকার খবর। আজ সকালে তারা 6 জন আটলান্টায় এসে পৌঁছেছে। এতদিন খবরটি পড়ার ফুরসত পায়নি, কিন্তু খবরের কাগজখানা সে বগল দাবা করে নিয়ে এসেছে। মিস্টার সেন, আপনারা কি কালই চলে যাবেন? আধবোধা চোখে অনন্ত সেন স্টিক হলের একটি সোফায় গা এলিয়ে বসেছিল। খানিকটা ঝুঁকে সে বলল, কিন্তু একটা ব্যাপার মানতেই হবে, মাত্র 16 বছর বয়সে তুমিও কিন্তু অভিযাত্রিক হয়ে গেলে। এমনকি খবরের কাগজেও কিন্তু তোমাকে অভিযাত্রিক বলেই ব্যাখ্যা দিয়েছে। আসলে বলতে গেলে তুমি আমার থেকেও বড় অভিযাত্রিক, কারণ এইটুকু বয়সে এত লোমহর্ষক অ্যাডভেঞ্চার যাওয়ার সাহস তাগর লোকদেরও হয় না। পোলার্ড এলো এবং বলল, অনন্ত, চলো, আমাদের 3 জনকে টম রেমন্ড ডাকছে। টম রেমন্ড তাদের 3 জনকে দেখে খুবই উৎফুল্ল। আমি জানতাম তোমরা সফল হবেই, কিন্তু লেভিন যে এভাবে বিশ্বাসঘাতকতা করবে সেটা বুঝতে পারিনি। সেই প্রথমে ঘুমপাড়ানি ডার্টের কথা বলেছিল। প্রথমটায় আমি দিতে রাজি হইনি, কিন্তু পরে বিপদের কথা ভেবে এবং আশঙ্কায় তার কথায় রাজি হই। তবে বলতেই হবে সেই অস্ত্র কিন্তু কাজ করেছিল। সেই অস্ত্র না থাকলে কিন্তু প্রথম রাতেই ট্রেনোসরাস আমাদের সাবার করে দিত। তবে সেই অস্ত্রের দুর্ব্যবহার করেছেন তারা। অবশ্য তার ফলও ভোগ করেছেন, কিন্তু মাঝখান থেকে এতগুলো লোক মারা গেল। আসলে প্রথম দোষটা ছিল কলিন জনসনের। সে যদি আজকে প্রাণীগুলিকে সৃষ্টি না করত, তবে হয়তো আজ শুধু স্যান ডিয়েগো শহরের লোক নয়, আগের অভিযানগুলির এতগুলি লোক, এমনকি আমাদের গাইডগুলিরাও আজ বেঁচে থাকত। আসলে তিনিই প্রথম করেছিলেন বিজ্ঞানের অপব্যবহার। আর এমন তো নয় শুধুমাত্র প্রাগৈতিহাসিক প্রাণী দেখবেন বলে তিনি সেগুলিকে পুনরায় সৃষ্টি করেছেন, বরঞ্চ সমাজের অকল্যাণে তিনি সেগুলিকে সৃষ্টি করেছিলেন, এবং তার কিছুটা প্রভাব সেদিন স্যান ডিয়েগোতে দেখা গেছে। একবার ভাবুন, যদি তারা প্রাণীগুলিকে বশে আনতে সক্ষম হতেন, তবে পৃথিবীর বড় বড় শহরগুলিকে একদিনের মধ্যে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু এখন কি খবর? লায়নফিশ কি দ্বীপে পৌঁছে গেছে? হয়তো পৌঁছে গেছে এবং পুনরায় তাকে তার বাসস্থানে ফিরিয়ে আনবে, কিন্তু সংকীর্ণ অঞ্চলটিতে তারা আর কতদিনই বা বেঁচে থাকবে। আরেকটা কথা মিস্টার রেমন্ড, দ্বীপের পাশে কলিন জনসনের প্রাগৈতিহাসিক প্রাণীগুলির মধ্যে অনেক জলচর প্রাণীও সৃষ্টি করেছেন, আর সেগুলি হয়তো শুধুমাত্র দ্বীপের আশেপাশেই ঘোরে না, বরঞ্চ অনেক দূর পর্যন্ত বিচরণ করে তারা। আমি আর ক্রিস্টেন যখন অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে অভিযানে যাচ্ছিলাম, সেই সময় নিউজিল্যান্ড থেকে কিছুটা দূরে জাহাজের তলায় কোনো একটি বড় জন্তু চলে যায়। তার ফলে আমাদের পুরো জাহাজটি দুলে ওঠে। আমরা তখন অনুমান করি জাহাজের তলা দিয়ে হয়তো কোনো ম্যাগলেডেন গেছে। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি সেগুলি হয়তো কলিন জনসনেরই কীর্তি। হয়তো বা আফ্রিকার সেই কাকুন্ডাকারী, অ্যান্টার্কটিকার সেই সব ম্যামথ, গ্লিপটর্ডেন, মোয়া, বুলডগ বিয়ার, সেই সব প্রাণীগুলিকেও কলিন জনসনই সৃষ্টি করেছেন। আর আমিও আমার অস্ট্রেলিয়া অভিযানে যে
কুয়াগ্গা, তাসমান নেকড়ে দেখেছিলাম, সেগুলো তাহলে মনুষ্য সৃষ্ট। হতে পারে, তবে আমরা এই গুটি কয়েক জায়গায় জানি। হয়তো জনসন আরো অনেক জায়গায় এই প্রাণীগুলিকে সৃষ্টি করে রেখেছেন, আর আমাদেরকে এভাবে থাকতে হবে, এসব প্রাণীগুলির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। অর্থাৎ সকলকেই স্বাগতম ক্রিটেসিয়াস ও টার্সিয়ারি যুগে। তা আচ্ছা বলেছ। কিছুক্ষণ চুপ করে থেকে অনন্ত বিড়বিড় করে বলে, ক্রিটেশিয়াস আইল্যান্ড। তাহলে কেমন লাগলো শ্রোতা বন্ধুরা 2 পর্বের আমাদের চ্যানেলে অনন্তের দ্বিতীয় অ্যাডভেঞ্চার? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের গল্পে চরিত্রাভিনয়ে রয়েছেন দীপ্তিমান, ইন্দ্রনীল ভাদুরী, শুভদীপ, সৌমেন, রুভিনা, সৌম্যদীপ, সৌভিক, মৈনাক, নীলাঞ্জন, শ্রীরূপ, অভিজিৎ, পিয়ালি, সূর্য এবং আমি রমাকান্ত। আজকের গল্পের নির্দেশনা, শব্দগ্রহণ, শব্দ সংযোজন এবং আবহ পরিকল্পনায় রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে সৌভিক। আমাদের নিবেদন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা 20,000-এর পরিবার হতে চলেছি। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এরকম আরও ভালো ভালো গল্পের নোটিফিকেশান পেতে হলে অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। হ্যাঁ, মনে করিয়ে দিই, 2 দিনের মধ্যে আমরা আনতে চলেছি আমাদের এই বছরের পুজো স্পেশাল গল্প। তাই অবশ্যই চোখ রাখুন আমাদের কমিউনিটি ট্যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ,